আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমাদের পডকাস্টে স্বাগত জানাচ্ছি। টেক ম্যাটার্স পাওয়ার্ড বাই টুকটাক শপ। আমাদের এই পডকাস্টটা কিন্তু আমরা অনেক দিন আগে শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে বেশ লম্বা সময় একটা গ্যাপ পড়েছে। বাট আবার আমরা রিজিউম করছি এবং এখন থেকে রেগুলার আমরা এই পডকাস্টটা কন্টিনিউ করব। যারা জানেন না, এই পডকাস্টে আমরা টেক নিয়ে কথা বলি, স্পেশালি টেক দ্যাট ম্যাটার্স। তার মানে উল্টাপাল্টা জিনিস নিয়ে আমরা কথা বলবো না, যেগুলো আমাদের লাইফে আসলেই জরুরি এবং সমসাময়িক যেসব বিষয়াদি আছে টেক নিয়ে, সেইগুলো নিয়ে কথা বলবো আমরা। টেক বিষয়ক যে সমসাময়িক বিষয়গুলো আছে, ফর এক্সাম্পল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মুহূর্তে পুরা দুনিয়া ছেয়ে গেছে, আর নতুন করে বলার কিছু নাই। সো এআই তো ডেফিনেটলি থাকবেই। এর বাইরে আমরা একদম সমসাময়িক যে টেক নিউজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু এমন না যে হ্যাঁ নিউজ প্রেজেন্ট করতেছে আপনাদের সামনে, আইসা নিউজ নিয়ে কথা বলবো, আচ্ছা এটা ঘটছে ওটা ঘটছে এটা হয়েছে, না। আমরা অ্যানালাইসিস করব, আমাদের ওপিনিয়ন দিব, ডিসকাস করব, অ্যান্ড আপনাদের ওপিনিয়নও আমরা জানতে চাইবো ডেফিনেটলি। এবং আমরা এই পডকাস্টে কয়েকটা সেগমেন্ট রাখার চেষ্টা করব। ফর এক্সাম্পল আমরা লোকাল নিউজগুলো নিয়ে কথা বলবো, আমাদের বাংলাদেশি যে টেক ইন্ডাস্ট্রিতে যা যা ঘটতেছে এইগুলা। গ্লোবালগুলো নিয়ে কথা বলবো। এআই একটা সেগমেন্ট থাকবে। আমরা প্ল্যান করতেছি সামনে একটা ডিবেটও রাখবো, কোনো একটা টপিকের মধ্যে আমরা দুইজন মিলে ডিবেট করব, যে কোনো দুইজন। এবং আরও অনেক ধরনের জিনিস থাকবে। আমাদের এই পডকাস্টটা মূলত ইভলভ হবে আস্তে আস্তে। এখন আপনারা আজকের এপিসোড যেভাবে দেখতেছেন, হয়তো বা 10টা এপিসোড পরে গিয়ে সেটা আরও অনেক বেশি ডেভেলপড হবে, অনেক ইভলভ হবে। আমি বলছি না যে ইভলভ মানে হচ্ছে এটা নিচের দিকে যাবে, ডেফিনেটলি নট। উই আর কী বলা যায়, ফুললি মোটিভেটেড। এখন থেকে আমরা রেগুলার এটা পাবেন আপনারা। সো আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আর এইবার আমি আপনাদের সামনে আরেকটা সারপ্রাইজ রিভিল করতে যাচ্ছি। সেটা হচ্ছে, পডকাস্ট তো আর একা একা হয় না, তাহলে বোরিং হয়ে যায় আর কি। সো আমাদের পডকাস্টে নতুন একটা মুখ আছে, যদিও কেউ কেউ আপনারা চিনবেন, কারণ আমাদের আরেকটা ভিডিওতে ও আগেই অ্যাপেয়ার হয়েছিল। ইন্ট্রোডিউসিং খালিদ। খালিদ, ওয়েলকাম টু টেক ম্যাটার্স। আসসালামু আলাইকুম, আমি খালিদ। আমি সোহাগ 360 টিমের যে ডিভাইসগুলো থাকে এগুলো টেস্টিং করে থাকি, রিসার্চ করে থাকি এবং স্ক্রিপ্টগুলো লিখে থাকি। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমরা দুইজনে এই পডকাস্টটা যেহেতু রান করছি, আর খালিদকে হয়তো বা সবাই ভালো করে চিনবেন না, সো আমি একটু ব্রিফলি আমাদের ইন্ট্রোডাকশান দিয়ে নিই। সেটা হচ্ছে, আমার ভিডিও যারা দেখেন রেগুলার তারা তো জানেনই, আমি দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। সো টেক নিয়ে টুকটাক আমি জানি। সেমভাবে খালিদও অনেক দিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে এবং ডিফারেন্ট ফিল্ডে কাজ করার কারণে ওরও এক্সপার্টাইজ এই ইন্ডাস্ট্রিতে অনেক ইনডেপথে আছে। কিছু কিছু জিনিস ও যেমন আমার চাইতে অনেক বেশি ডেপথে জানে, যেটা হয়তো আমি জানি না এত বছর কাজ করার পরেও। সো আমাদের দুইজনের এক্সপিরিয়েন্স বলেন, কিংবা যেহেতু খালিদ রিসার্চে আছে, সো প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করে বিষয়গুলো নিয়ে, এই কারণে ওর মাথায় অনেক কিছু থাকে যেগুলো আমাদের আলোচনার মধ্যে বড় ধরনের একটা ইম্প্যাক্ট ফেলবে বলে আমি বিশ্বাস করি। এর বাইরে আমরা যখন স্পেসিফিক কোনো টপিকে ফিল করব, কোনো গেস্ট আনা দরকার কোনো সাবজেক্ট ম্যাটার নিয়ে, কিংবা ডিবেট করার সময় স্পেশালি, সেটা অনেক ইন্টারেস্টিং হবে। সো আমরা তখন গেস্টও নিয়ে আসবো, গেস্টরাও এখানে অ্যাপিয়ার হবে। সো আজকের যে আমাদের বলা যায় দীর্ঘ গ্যাপের পরে প্রথম পডকাস্ট আমরা শুরু করেছি, এবং আজকে কী কী নিয়ে কথা বলবো এটা একটু পরে আপনারা জানতে পারবেন। তার আগে আমরা একটু টুকটাক শপকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই পুরা যে সেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন, পডকাস্টের সেট আপ, এটা আমাদেরকে দান করেছে টুকটাক শপ। সো আপনারা যদি এই সেট আপ কিনতে চান, তাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশনে টুকটাক শপের লিঙ্ক থাকবে এই সেট আপটার। আপনারা যদি কেউ পডকাস্ট করতে চান বা এমনিতেও আলাদা মাইক্রোফোন কিংবা অন্যান্য জিনিসপত্র যদি কিনতে চান, ভিজিট টুকটাকশপ.com, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকের পডকাস্টের মূল আলোচনায় চলে যাবে। মূল যে টপিকগুলো আছে আমাদের, সেই জায়গাতে আমরা চলে যাই। প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে, বাংলাদেশে 2G বন্ধ হয়ে যাবে, তাহলে বাটন ফোন যেগুলো আছে বা যেগুলো আমরা ফিচার ফোন বলে থাকি, সেগুলোর কি হবে? 2G যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাটন ফোন চলবে না, কারণ বাটন ফোনে অনলি 2G চলে। কিছু কিছু ফোন আছে, কিছু কিছুতে আবার এখন 3G আছে, 4Gও বাটন ফোনে আমরা দেখতেছি, বাট বেশিরভাগ বাটন ফোনগুলোতেই 2G চলে। এবং বাংলাদেশে আপনারা একটা জিনিস নোটিস করবেন, আমরা যদি খেয়াল করি বাংলাদেশে যে মানে ফোনের ইউজার সংখ্যা, আমরা কিন্তু বলি, রিসেন্টলি একটা রিপোর্টে দেখতেছিলাম অলমোস্ট 98% মানুষ যারা মানে অ্যাডাল্ট, তারা মনে হয় ফোন ইউজ করে। কিন্তু এখান থেকে একটা বড় সংখ্যার মানুষ কিন্তু অনলি বার ফোন বা বাটন ফোন ইউজ করে। স্মার্টফোন কিন্তু এখনও স্প্রেড আউট হয় নাই। সো অনেকে হয়তো বা শুনে একটু ভয় পাইতে পারেন যে হাই আমারও তো একটা বাটন ফোন আছে, তাহলে এটার কী হবে? আমি কি তাইলে এটাতে কোনো কল টল করতে পারবো না? ভয়ের কিছু নাই। এই ফেজিং আউটটা হবে একটু সময় নিয়ে, 2029 সাল, তাই না? মোস্ট প্রবাবলি 2029 সাল পর্যন্ত সময় নিয়েছে সরকার।
এবং এটা বিটিআরসির যে চেয়ারম্যান উনি নিজেই বলেছে। কিছুদিন আগে জিপির একটা ইভেন্ট ছিল, কিছুদিন আগে না, আমরা যেদিন রেকর্ড করছি তার আগের দিনই জিপির একটা ইভেন্টে উনি অ্যানাউন্স করেছে যে 2029 সালের মধ্যে 2Gটা বন্ধ হয়ে যাবে। এখন অনেকেই বলতে পারেন যে আরে ভাই, গ্রামে যেখানে নেটওয়ার্ক থাকে না ওখানে 2G ভরসা ছিল, কোনো রকম 2G দিয়ে কল টল করতে পারতাম, এখন বন্ধ হয়ে গেলে কী হবে? আসলে বিষয়টা হচ্ছে কি, 2G মেনটেন করার জন্য কিন্তু অপারেটরের কিছু খরচ হয়, তাই না? সো অপারেটর চাচ্ছে যে আমরা 2G বন্ধ করে দিয়ে 3G এবং 4Gতে ফোকাস করি। 3Gটাও তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কারণ বাংলালিংক কিন্তু 2024 সালে 3G ডেটা বন্ধ করে দিছে। মানে বাংলালিংকে 3G ডেটা নাই, তারা ফুললি 4Gতে শিফট হচ্ছে, মানে 2024 সালে হয়েছে এটা। সো তারা এটা কেন করছে? যেন 4Gটা আরও বেশি ইভেনলি স্প্রেড করা যায় এবং তাদের যত রিসোর্সেস আছে সেটা যেন 4Gতে দিতে পারে। 2Gটাও বন্ধ হচ্ছে নেশন ওয়াইড এবং মোটামুটি সব অপারেটরই বন্ধ করবে। রিজন একটাই, যে 2Gতে যে রিসোর্সেসগুলো ইউজ হচ্ছে বা 2Gর জন্য যেই ম্যান পাওয়ার বা যাই লাগে আর কি, রিসোর্সের ভিতরে তো অনেক কিছু থাকে, সেইগুলোকে এখান থেকে কাট ডাউন করে 3G কিংবা 4G বা 5Gতে যেন করা যায়, অ্যাপ্লাই করা যায়, সেই জন্যই মূলত তারা এটা করছে। অ্যান্ড এইটার ফলে কয়েকটা সমস্যা হবে। প্রথম সমস্যা যেটা বললাম, অনেক স্মার্টফোন তো না, সরি, বারফোন অনেকগুলো অবসোলেট হয়ে যাবে একসাথে, মানুষজন হয়তো সেগুলো ইউজ করবে না, সবাইকে নতুন নতুন ডিভাইস কিনতে হবে। সো ডিভাইসের কিন্তু একটা বড় ডিমান্ড আসবে, যদিও 2029 সাল বেশ লম্বা একটা সময়, এর মধ্যে হয়তো বা জিনিসটা স্লোলি গ্রোথ হবে। বাট ব্র্যান্ড যেটা বা সরকার থেকে যেটা বলতেছে, ইএমআই এবং সিম লকড যে ডিভাইসগুলো আছে বা নেটওয়ার্ক লকড ডিভাইস, ওইটা বাংলাদেশে ইন্ট্রোডাকশানের কথা সরকার থেকে বলতেছে ব্র্যান্ডগুলোকে। আপনার কি মনে হয় সিম লকড ডিভাইস যদি বাংলাদেশে লঞ্চ হয় তাহলে রেসপন্স কেমন পাবে? সিম লকড ডিভাইসগুলো তো আমরা নর্মালি বাংলাদেশে খুব একটা দেখি না, নাই, একদমই নাই এখন। হ্যাঁ, ইউএস বেসড যে ইয়াগুলো আছে, অপারেটরগুলো আছে, তারা এটা ইউজ করে থাকে নর্মালি। বাংলাদেশে হয়তো বা ইউজড মার্কেট প্লেসে দেখলে দেখা যায় কিছু কিছু ডিভাইস পাওয়া যায়, কিন্তু সেগুলো তো মানে বিদেশি ক্যারিয়ারের, তাই না? বাংলাদেশি ক্যারিয়ার তো নাই, ক্যারিয়ারের আর কি, বাংলাদেশি ক্যারিয়ারের নেই। এটা হলে দেখা যাবে যে আপনার অপারেটররা সুযোগ পাবে, কিন্তু ওভারঅল দেখা যাবে আপনি কনজিউমার হিসেবে একটা ডিভাইসে একটা অপারেটর আটকে যাবেন। রাইট। তখন ওখান থেকে আর কি শিফট হওয়াটা একটু টাফ হয়ে যাবে। আর যদি কিস্তিতেও দেয় আর কি, এখানে যে প্রসেসটা থাকবে ইএমআই এর প্রসেস আর কি, তাতেও দেখা যাবে যে আপনি ওভারঅল বেনিফিট ওইভাবে পাচ্ছেন না। আচ্ছা, তবে আপনি নেটওয়ার্কের আন্ডারে থাকতে পারতেছেন, তবে আপনি বেনিফিটটা ওইভাবে পাবেন না আর কি। আচ্ছা, খালিদ এটার ট্রেড অফটা দেখতেছে, মানে ব্যাড সাইডটা, আমি গুড সাইডটাও বলি। গুড সাইডটা হচ্ছে মানে ইউএস, ইউরোপ বা অন্যান্য যেই দেশে আর কি ক্যারিয়ারের মাধ্যমে ফোন দেয়, ওরা কিন্তু খুব ইজিলি ফোন কিনতে পারে, কারণ ডাউন পেমেন্ট লাগে একটা, ডেফিনেটলি ডাউন পেমেন্টটা হয়তো বা হাফ বা তারও কম কোনো অপারেটর দেয়। ডাউন পেমেন্ট দিয়ে ফর এক্সাম্পল আপনার 1.5 লাখ টাকার একটা ফোন, সেটা আপনি লেটসে 50-60 হাজার টাকা দিয়ে ফোনটা পেয়ে যাচ্ছেন। এরপরে আপনি যদি ওই ক্যারিয়ারের সাথে প্রমিসড থাকেন, মানে ক্যারিয়ার যদি লকড হয়, ওই সিমই যদি আপনি ইউজ করেন, তাইলে আপনি নির্দিষ্ট একটা সময়ে একটু একটু করে কিস্তিতে দিতে পারবেন। বাংলাদেশে যে সমস্যাটা কিস্তির ব্যাপারে, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড লাগে, যে কারণে কেউ চাইলে কিন্তু একটা দামি ফোন কিনতে পারে না, যেহেতু ক্রেডিট কার্ড সবার কাছে থাকে না। সো আপনি যখন কেরিয়ারের থ্রুতে যাবেন তখন কিন্তু আপনার ক্রেডিট কার্ডটা লাগতেছে না, এটা একটা সুবিধা। যদিও আপনি যেটা বলছেন, হ্যাঁ, অসুবিধাটা এখানে যে ফোনের দামটা বেশি পড়বে, ডেফিনেটলি তারা একটু তো প্রফিট রাখবে এখানে। পাশাপাশি একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও থাকবে, এবং সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিন্তু ওরা আপনার যে এমএফএস আছে কিংবা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এগুলো ট্রানজ্যাকশন সব কিছু দেখে আপনি যদি এলিজিবল হন তাহলে হয়তো বা আপনাকে ডিভাইস দিবে। যদি দামি ডিভাইসের হয় তাহলে হয়তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটু স্ট্রং হবে, আদারওয়াইজ একটু লুজ হবে। বাট যদি চালু হয়, উই আর নট শিওর যে এটা হবে কি না, রিকমেন্ড করা হয়েছে। বাট আপনারাও জানান যে সিম লকড যদি হয় এরকম, যে আপনি জিপি থেকে একটা ফোন নিছেন, কন্ট্রাক্টে ফোন নেবেন, ইএমআইতে নেবেন, আপনি যতদিন পর্যন্ত আপনার ফোনের যে কিস্তিটা আছে সেটা পরিশোধ না হচ্ছে ততদিন আপনাকে জিপিতেই থাকতে হবে। তবে এখানে কিন্তু নিয়ম আছে, কিস্তিটা যেই দিন পরিশোধ হয়ে যাবে সেই দিন থেকে মনে হয় 72 বা 48 ঘন্টার মধ্যেই কিন্তু রিলিজ করে দেয় ফোন। সো তখন আপনি অন্যান্য সিম টিম সব কিছু ইউজ করতে পারবেন, এটা কিন্তু একটা ভালো জিনিস। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে নেটওয়ার্কের ক্ষেত্রে 2Gতে কিন্তু রেঞ্জটা বেশি ছিল, হ্যাঁ, ওই দিক থেকে এখন 4G এবং 5Gর ক্ষেত্রে কিন্তু এই যে 700 মেগাহার্টজটা নতুন আসতেছে, রাইট। এটা যদিও একটু হ্যাঁ, দেখা যাবে যে 2Gতে তারা ইনভেস্ট কম করতে হচ্ছে তাদের, তারা 4G এবং 5Gতে ইনভেস্ট করতে পারবে। আর রেঞ্জটার ক্ষেত্রে দেখা যাবে ওই 700 মেগাহার্টজের কারণে আরও বেশি রেঞ্জ পাওয়া যাবে, নেটওয়ার্কও ভালো পাওয়া যাবে। আর আরেকটা বিষয় যেটা বললাম, আপনি বললেন যে ইএমআইয়ের ক্ষেত্রে দেখা যায় যে রিসেন্ট একটা নিউজ দেখলাম আর কি, সেখানে দেখলাম তারা ওই যে কিস্তিতে যে ফোনগুলো পাওয়া যায়, তার মধ্যে কিছু কিছু ফোন আছে তারা কিস্তি দেওয়া কমপ্লিট করার পরও লকটা খুলে দেয় না। এখন লকটা খুলে দেয় না, বিষয়টা এরকম হয়েছে যে লক খুলে দেওয়ার কথা ছিল কিস্তি শেষ হওয়ার পরে 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে,
তাদের কাছে নিয়ে গেলে বলে ভাই আমাদের কাছে সফটওয়্যার নেই যেটা দিয়ে খুলতে হবে, তার মানে সে ফোনটা রিসেট করতে পারবে না। এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে ফোন আর রিসেট করা যায় না। এরকম যদি হয় তাহলে কিন্তু তাহলে এটা সমস্যা ডেফিনেটলি। আর বাংলাদেশে এটা সম্ভাবনা আছে। আমরা একটু ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতেছি, বাট এখানে আরেকটা বিষয় আছে। অনেকে চিন্তা করতে পারে আমি ফোন নিয়ে এসে কিস্তি দিব না, কি করবে করুক। এখানে কিন্তু ওদের হাতে কিন্তু ফুল কন্ট্রোল থাকবে। ওরা চাইলে এরকম একটা ফেজ থাকে যে হ্যাঁ একটা কিস্তি যদি মিস করেন তাহলে প্রথম একদিন হচ্ছে আপনার ইনকামিং বন্ধ হয়ে যাবে, তারপরে আউটগোয়িংও বন্ধ হয়ে যাবে, তারপরে 2-3 দিন পরে বা এক সপ্তাহ পরে গিয়ে পুরো ফোন লকড হয়ে যাবে, আপনি আর ইউজই করতে পারবেন না ফোন। সফটওয়্যারের কন্ট্রোল কিন্তু ওদের কাছে থাকবে, বা কিছুক্ষণ পর পর রিসেট হয়ে যাবে আর কি, রিসেট এরকম হয়ে যাবে। হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আর এরকম নোটিফিকেশন কিন্তু আসবে। অনেকটা হয়েছে। রিসেন্টলি আমি মার্কেট প্লেসেও দেখলাম আর কি, কিছু কিছু ফোন আছে তারা সেল করতেছে অনেক কম দামে, আচ্ছা 30,000-40,000 টাকা দিয়ে ফোন আর বিক্রি করতেছে 10,000 টাকার আশেপাশে কিছুদিন ইউজড। কিন্তু পরবর্তীতে ঘাটাঘাটি করলে দেখা যায় ওগুলো হচ্ছে কিস্তিতে নাও ফোন, কিস্তিতে নেওয়া, হ্যাঁ ওগুলো পরবর্তীতে আর ওই করতে পারবেন না। ওইগুলো নিয়ে খুলে হয়তো হার্ডওয়্যার আলাদাভাবে ইউজ করতে হবে। আর কিছু টেকনোলজি মনে হয় আছে এগুলোকে ব্রেক করার, বাট সেগুলোতে আমরা না যাই, ওইদিকে ডিসকাশনে না যাই, এটা পুরাই ইলিগাল। যাই হোক, বাট 2G ফেজ আউট হয়ে যাওয়াটা আমার মনে হয় না নেগেটিভ কিছু। কিছু মানুষ হয়তো ইনিশিয়ালি সাফার করবে যারা পুরনো ফোনটাই ইউজ করবে, হয়তো তাদের ফোনটা রিপ্লেস করতে হবে, বাট আই থিঙ্ক ইটস ফর দ্য বেটার। আমাদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা স্ট্রং হবে এবং 4G বা 3Gটা অথবা 5Gর কথা যদি আমরা বলি সেটা আর একটু ওয়াইড স্প্রেড হবে, এইটা আমাদের বিশ্বাস। দেখা যাক সামনে কি হয়। আমি জানি আপনারা অনেকে হয়তো বা খুব ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন, আমরাও চিন্তা করছি এটা, কারণ আমরা বাংলাদেশে যখন যেটা এক্সপেক্ট করি সেটা দেখি তার উল্টাটা হয়। অনেকেই বলবে যে ভাই এখন তো আমার গ্রামে কোনো নেটওয়ার্কই নাই, ওখানে এসে এখন 3G 4G কেমনে কি। যাই হোক, লেটস হোপ ফর দ্য বেস্ট, যেন আস্তে আস্তে আরেকটু বেটার হয়। সো এটা ছিল আমাদের আজকের প্রথম টপিক। আমরা যদি সেকেন্ড একটা টপিকে যাই, আমরা দেশেই থাকি, এখনও বিদেশে না যাই। দেশের ভিতরে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি নোটিস করলাম রিসেন্টলি, সেটা হচ্ছে বাংলাদেশের সরকারি যে অবকাঠামোগুলো আছে ওখানে সাইবার অ্যাটাক হচ্ছে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশে এটা খুব একটা বেশি ওয়াইড স্প্রেড হয়েছে। খুব বেশি মেইন স্ট্রিম নিউজ মিডিয়া আমি দেখলাম না এটা নিয়ে রিপোর্ট করতে, খুব একটা বেশি করলে হয়তো 2-1টা করছে। বাট এইটা মানে যে নামটা যারা অ্যাটাক করতেছে এরা কিন্তু স্টেট ওন্ড হ্যাকিং গ্রুপ বলে দাবি করে, মানে অনেকে পাইছে, আমি জানি না ওরা নিজেরা ক্লেম করছে কিনা, বাট এটা হচ্ছে স্টেট ওন্ড। আপনি একটু আগে আমার সাথে কথা বলতেছিলেন 2016 সালে মনে হয় বাংলাদেশে বিগেস্ট অ্যাটাক হয়েছিল। 2016 সালে, হ্যাঁ, এবং ওখানে কত বিলিয়ন ডলারের মতো, এখানে হচ্ছে ওরা 1 বিলিয়ন নিছিল, তবে ওখান থেকে 81 পর্যন্ত ওরা এখনো রাখছে আর কি। আচ্ছা, আর বাকিটা ফিলিপাইনে হচ্ছে 81 মিলিয়ন নিছিল, আর বাকিটা 20 মিলিয়ন নিছিল হচ্ছে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কারটা রিকভার করা গেছে, আর 81 মিলিয়ন এখন পর্যন্ত করতে পারেনি আর কি। আচ্ছা, সো এটা ছিল 2016 সালের। আমার মনে হয় এটা একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট সাইবার স্ক্যান্ডালের মধ্যে একটা, এবং এটা নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডিসকাশন হয়। আমি একদিন হঠাৎ করে রিল স্ক্রল করতে করতে হঠাৎ করে এক লোক দেখি এটা নিয়ে কথা বলতেছে, মানে সে একজন সাইবার স্পেশালিস্ট, সো সে এটা নিয়ে কথা বলতেছে। তখন আমি বুঝলাম যে না, এটা আসলে সাইবার কমিউনিটিতে বেশ ভালো রকমের একটা সাড়া ফেলছে। অ্যান্ড আমার মনে হয় সাইবার অ্যাটাকে বিগেস্ট অ্যামাউন্ট হচ্ছে এটা, ওয়ান অফ দ্য বিগেস্ট হইতে পারে। হ্যাঁ, ওয়ান অফ দ্য বিগেস্ট হইতে পারে। সো এখন নতুন করে যারা অ্যাটাক করতেছে বাংলাদেশের এই সরকারি অবকাঠামোতে, ওদের নাম হচ্ছে সাইডউইন্ডার এপিটি। এপিটি শোনার পরে আমার ওই যে ব্রুনো মার্সের ওই গানের কথা মনে হচ্ছে, পাত্তে পাত্তে। আমি জানি না ওরা কি ওই গান থেকে ইন্সপায়ার্ড কিনা, না হওয়ার কথা না, কারণ ওরা 2012 সাল থেকে অ্যাক্টিভ, অ্যারাউন্ড 2012 সাল থেকে, এবং এখন পর্যন্ত ওরা এই আমাদের এই রিজিয়নের মধ্যেই বেশি আর কি অ্যাক্টিভ। ওরা সাউথ ইস্ট এশিয়া কিংবা সাউথ এশিয়া বা মিডল ইস্ট এই দেশগুলোতে ওরা বেশি অ্যাটাক করে, এবং ওরা যখন অ্যাটাক করে তখন একেবারে কনসেন্ট্রেটেড অর্গানাইজেশন কিংবা পার্সন তো ধরে না, অর্গানাইজেশন কিংবা কোনো একটা বডিকে ধরে তারপরে হচ্ছে অ্যাটাক করে, যেটাকে স্পেয়ার ফিশিং বলে। আমরা নর্মালি ফিশিং অ্যাটাক তো শুনছি, ফিশিং অ্যাটাক তো হচ্ছে ম্যাস পিপলের জন্য তৈরি করা হয়, যাকে লিঙ্ক পাঠায় সে যদি যে কাউকে অ্যাটাক করতে পারে। বাট স্পেয়ার ফিশিংটা হচ্ছে স্পেসিফাই করে কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা ব্যক্তি কিংবা কোনো একটা বডিকে ধরে তারপরে হচ্ছে অ্যাটাকটা করে। তো তারা স্পেয়ার ফিশিংটা করতেছে। অ্যান্ড বাংলাদেশের যদি কোনো ডেটা নেয়, আপনার কি মনে হয় কী ধরনের ক্ষতি হইতে পারে? ওই আমরা 16 সালে যেরকম দেখছি এরকম কাহিনী আল্লাহ, এত মেজর ঘটনা ঘটে যাবে? না, হতে পারে আর কি। আচ্ছা, পটেনশিয়াল আছে। হ্যাঁ, তবে বিষয়টা হচ্ছে আসলে বাংলাদেশের যে মানুষ আছে, সাধারণ মানুষ আর কি, তারা কিন্তু স্ক্যাম নিয়ে খুব একটা অ্যাওয়্যার না। এক্স্যাক্টলি। তারা হচ্ছে ধরেন একজন কল দিল, আমি রিসেন্ট একটা দেখছি আর কি, তার হচ্ছে বিকাশ থেকে কল দিছে আর কি, বিকাশ থেকে কল দিয়ে বলতেছে আপনি ভুল অ্যামাউন্ট ট্রানজ্যাক্ট করছেন, তারপর আপনাকে পুলিশ কল দিবে, কল দেওয়ার পরে তাকে ওই কেস হবে আর কি আপনার নামে। আচ্ছা, তখন আবার ওই হ্যাকাররাই বা ওই যে স্ক্যামাররাই আর কি পুলিশে যাবার কল দিয়ে সব ইনফরমেশন নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে আর কি। এরকম অনেক কিছু কিন্তু রেগুলার হয়ে থাকে। আর আমি ফেসবুকে কয়েকদিন আগে কয়েকটা রিপোর্ট দেখতেছিলাম যে মানে ফ্রি টিভি
দেখার জন্য অ্যাপ ফেসবুকে ফিফার ক্ষেত্রে বেশিরভাগ এরকম এক্স্যাক্টলি হয়েছে। বুস্ট করতেছে, ওই পোস্টগুলো কিন্তু ফেসবুকে বুস্টেড মানে প্রমোট হচ্ছে। সো বুস্টেড ওই পোস্টগুলো মানুষজন ফ্রি টিভি দেখার জন্য ফোনে ডাউনলোড করে, অ্যাপ ডাউনলোড করার পরে পারমিশন চায়, বেশিরভাগ মানুষই বুঝে না আসলে কী পারমিশন চাচ্ছে। সো রিমোট অ্যাক্সেসের পারমিশন চায়, রিমোট অ্যাক্সেসের পারমিশন চাওয়ার পরে ওই ব্যক্তি তো ওই পাশ থেকে রিমোটলি ওর ফোন কন্ট্রোল করতেছে, ও আবার ওয়েট করে যে কখন সে ফোনটা রেখে দিছে, তখন ও তো বুঝে কখন রেখে দিছে, তখন সব ট্রানজ্যাকশন সব কিছু করে, বিকাশ টিকাশ যা ছিল ওগুলো থেকে ট্রানজ্যাকশন করে, ওটিপি কিন্তু ফোনে আসতেছে, ও তো পাচ্ছেই সব কিছু। ট্রানজ্যাকশন করে ওটিপিটা আস্তে করে ডিলিট করে দিয়ে তারপরে ফোন থেকে বের হয়ে যায়, ঠিক আছে। এরপরে তো হাই আমার বিকাশ থেকে টাকা নাই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নাই, আমি তো ওটিপি কারোর সাথে শেয়ার করি নাই, তখন ব্যাঙ্ক কিংবা বিকাশ বা এদেরকে ব্লেম করা শুরু করে সবাই। বাট আসলে তো ঘটনাটা ঘটছে তার ফোনটা অন্য কারো হাতে ছিল, কাইন্ড অফ ফিজিক্যালি না থাকলেও ভার্চুয়ালি ফোনটা ছিল, এবং এইরকম রিপোর্ট কিন্তু আমি অনেকগুলো পাইছি। আর এরকম ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু আবার ওই যে রিকভারও করা যায় না, কারণ আপনি নিজে করছেন দেখা। হ্যাঁ, নিজে করছে, ওটিপি সব কিছু আছে, সো রিকভার করা খুবই টাফ। তার মানে যদি এই অ্যাটাকাররা বাংলাদেশের সরকারি ইনফ্রাস্ট্রাকচার থেকে কোনো তথ্য নিতে পারে, ফর এক্সাম্পল কারো এনআইডির তথ্য কিংবা আমাদের প্রত্যেকটা ব্যক্তিরই তো ইনফরমেশন সরকারের কাছে থাকে, সো ইনফরমেশনগুলো নিতে পারলে কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা অনেক ইজি হবে, এবং তখন স্পেসিফিক করে মানুষকে টার্গেট করাও ইজি হবে। আর যদি এমনিতেই আমাদের তো সরকারকে অলরেডি 2016 সালে একবার দিল বোকা বানায়, এবং তারা বোকা বানায় কীভাবে দেখেন, এই স্পেয়ার ফিশিং যে তারা করতেছে, তারা কিন্তু মোস্ট অফ দ্য টাইমস পিডিএফ ফাইল কিংবা ডক ফাইল অথবা এই ধরনের ফাইলের ভিতরে মালয়েশিয়াস কোডগুলো ঢুকায় এবং ওয়ান ক্লিক রান, এমন না যে আপনাকে মানে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, আপনি জাস্ট ডক ফাইলটা ওপেন করছেন বা পিডিএফটা ওপেন করছেন, তাতেই আপনার পিসি ভালনারেবল হয়ে যাবে। এবং ওরা ইনস্ট্যান্টলি অ্যাটাক করে না, যে আপনি অ্যাটাক করছে আপনি বুঝতেছেন, ও আচ্ছা আমার পিসি তো অ্যাটাক হয়েছে, ও আমি টেকনিশিয়ানরে কল দেই, তাড়াতাড়ি আইটি সাপোর্ট আইসা ঠিক করো, এরকম না। ওরা সাইলেন্টলি বসে থাকে, মানে ওদের স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম যে সাইলেন্টলি পিসিতে বসে থাকে, সব কিছু মনিটর করে, যখনই মানে সুযোগ বুঝে কোপ মারা আর কি, কাইন্ড অফ বইসা থেকে যখন একটা লুপ হোল পায় যে না এটারে আমি এবার কাজে লাগাইতে পারবো, তখন যায় ওরা এই কাজটা করে। সো ডেফিনেটলি ওরা অনেক ডেঞ্জারাস। আচ্ছা ভাই, এর থেকে বড় আর কি হইতে পারে? আমরা স্ক্যাম নিয়ে কথা বলতেছি না, আমার এখন এসএমএস আসছে, আরে ইনস্ট্যান্ট 500 টাকা দিচ্ছি। অভিনন্দন, 500 টাকা জিতেছেন, দাবি করুন মানে বোঝা গেছে এটা বিদেশি স্ক্যামার, এই জন্য দাবি করুন, ক্লেম মানে হচ্ছে দাবি, এবং এখানে একটা লিঙ্ক দিছে ফানি। আমরা এখন কথা বলতেছিলাম এটা নিয়ে, কাকতালীয় ব্যাপার, এবং এই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে ডেফিনেটলি কিছু একটা ঘটবে। এটা আমরা এখন করে দেখবো না, পরে দেখবো, সমস্যা নেই। যাই হোক, সো এটা একটা অ্যালার্মিং বিষয়, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যে সাইবার কমিউনিটি আছে বা বাংলাদেশের সরকারের ডেফিনেটলি সাইবার সিকিউরিটির টিম আছে, তারা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবে। এবং সাইডওয়াইন্ডার এপিটি যেটা, ওদের আরও মাল্টিপল নাম আছে, রেটেল স্নেক বলেও ডাকে ওদেরকে কেউ। সো ওরা ডেফিনেটলি বেশ স্ট্রং একটা ক্রিমিনাল, সাইবার ক্রিমিনাল। আর যদি স্টেট ওন্ড হয়, আসলেই যদি স্টেট ওন্ড হয়, তাহলে তো এটা দুর্দান্ত রকমের ক্ষতি করতে পারে। এবং এরা শুধু বাংলাদেশকে অ্যাটাক করতেছে না, বাই দ্য ওয়ে, বাংলাদেশ ওদের একটা প্রাইমারি টার্গেট, বাট বাংলাদেশের সাথে নেপাল, মোস্ট প্রবাবলি শ্রীলঙ্কাও আছে, আরও কয়েকটা দেশকে একসাথে ওরা অ্যাটাক করতেছে। সো এটা জানা গেছে, আমরা আশা করি মানে বেশি ক্ষতিকর কিছু হবে না। যাই হোক, নেক্সট যেহেতু আমরা সাইবার ইস্যু নিয়ে কথা বলতেছি, সিকিউরিটি নিয়ে কথা বলতেছি, আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিকিউরিটি। এটা আই থিঙ্ক খুবই বার্নিং একটা টপিক। অ্যান্ড রিসেন্টলি এই ডিসকাশনটা আমি কেন আনতেছি, কারণ অনেকে বলতে পারে ভাই এগুলো নিয়ে তো অনেক কথা হয়েছে, আগে অলরেডি চলতেছে, মানুষজন ডিসকাস করতেছে। বাট আমি এখন যেই জিনিসটা একটু বেশি অ্যালার্মিং ফিল করতেছি যে বিষয়টাতে, সেটা হচ্ছে আমি একটা নিউজের হেডিং আপনাদেরকে দেখাই দিই। নিউজটা হচ্ছে মানে ওয়ার্ল্ডের 1224 জন, মানে 1224 জন এমপ্লয়ি যারা বিভিন্ন ধরনের লিডিং এআই কোম্পানিতে কাজ করে, তারা একটা পিটিশন সাইন করছে, এবং ইউএস গভর্নমেন্টের কাছে তারা এই আর্জিটা জানাইছে যেন এআই এর ডেভেলপমেন্টটা আর একটু স্লো করা হয়। কারণ ওরা ভয় পাইতেছে যে ডেভেলপমেন্টটা যত ফাস্ট হচ্ছে, গ্রোথটা যত দ্রুত হচ্ছে, এবং এটা আনকন্ট্রোলেবল, মানুষজন যারা কাজ করতেছে এআই নিয়ে তারা বুঝতেছে না যে আসলে এআই কখন কি করতেছে, কেন করতেছে, ওই যে ব্ল্যাক বক্স যেটাকে বলে আর কি। তার মানে এআই একটা কাজ করতেছে, মানে একটা ইনপুট দেওয়া হয়েছে, তারপর একটা আউটপুট বের হয়েছে, কিন্তু মাঝখানে আসলে এআই কী করছে এটাকে ব্ল্যাক বক্স বলে। মানে মানুষজন, এআই ইঞ্জিনিয়াররা বুঝতেছে না যে আসলে ভিতরে ঘটছেটা কি, যে কারণে তারা কিন্তু মানে 1224 জন, এটা কিন্তু ছোটোখাটো নাম্বার না, যারা এআই ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে, এআই লিডিং এআই কোম্পানিজগুলোতে কাজ করে, ইনক্লুডিং ওপেন এআই, অ্যানথ্রোপিক সহ আরও যে বড় বড় এআই কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর এমপ্লয়ি, যারা ইনসাইডার, যারা জানে, ভেতরের খবর জানে। আমরা তো ভেতরের খবর অত বেশি জানি না,
তারা সরকারের কাছে আর্জি জানাইছে যে গ্রোথটা একটু স্লো করা হোক। আপনার কাছে কি মনে হয় এটা কতটা ভয়ঙ্কর? এটার ভয়ঙ্কর যে কতটুকু, এটা হচ্ছে যে গত 21 তারিখে তো আমরা দেখলাম ওপেন এআই যে কাহিনীটা ঘটছে, হ্যাঁ, ওই যে হাগিং ফেস হাগিং ফেসেস অ্যাটাক করছে আর কি। এটা আচ্ছা, এটার মানে স্টোরিটা একটু বলেন, আমরা তো এটা কভার করিনি। এটা হচ্ছে ওরা হচ্ছে একটা টেস্ট করতেছিল, ওরা এআই সিস্টেমের আর কি পাওয়ার টেস্ট করতেছিল হচ্ছে এক্সপ্লয়েট জিম। মানে নিজেদের যে সিকিউরিটি কতটুকু স্ট্রং বলতে তারা হচ্ছে অন্যান্য রিয়েল ওয়ার্ল্ড যে ডিভাইসগুলো আছে তারা ওইটাতে কতটুকু অ্যাক্সেস করতে পারে ওটা দেখার জন্য। আচ্ছা, ওদের হ্যাকিং ক্যাপাবিলিটি টেস্ট করতেছিল। ওদের এআই মডেল হচ্ছে জিপিটি 5.6 সোল আর হচ্ছে একটা আনরিলিজ ভার্সনের টেস্ট করতেছিল। তখন তারা নিজেদের সিস্টেমের সিকিউরিটি একটু কম রাখছিল যাতে একটু ভালোভাবে টেস্ট করতে পারে আর কি। তখন এআই যা করছে, ওপেন এআই যা করছে, ওরা হচ্ছে নিজের সিস্টেমের একটা 0 ডে ভালনারেবিলিটি বের করছে, বের করে ইন্টারনেটে চলে গেছে। এমনিতে নর্মালি স্যান্ডবক্সের ভিতরে টেস্টগুলো হয় কন্ট্রোল এনভায়রনমেন্টে। আচ্ছা, ওখানে ইন্টারনেটের কোনো কানেকশন থাকে না, তার মানে এটা ওখান থেকে ওদের সিস্টেম থেকে বের হওয়ার কোনো ওয়ে ছিল না, সুযোগ থাকে না। কিন্তু ও নিজে একটা ওয়ে বের করছে, বের হয়ে ইন্টারনেটে গেছে। যাওয়ার পরে সেখান থেকে হাগিং ফেস নামে যে ব্র্যান্ডটা আছে, ওরাও ইউএস এর একটা কোম্পানি আর কি, এআই কোম্পানি ওরা ওখানে গিয়ে অ্যাটাক করছে। অ্যাটাক করে তাদের ক্রেডেনশিয়াল চুরি করছে, কিছু ডেটা চুরি করছে। করার পরে তাদের ওখানে অ্যাক্সেস নিয়ে আরো মোটামুটি ঘাটাঘাটি করছে আর কি। আচ্ছা, এই জিনিসটা ওপেন এআই আর হাগিং ফেস দুইজনে কনফার্ম করছে না এরকম একটা কাহিনী ঘটছে। এখন বিষয় হচ্ছে, মূল বিষয় সেটা হচ্ছে এই জিনিসটা ওপেন এআই নিজে করছে। এখানে কারো পারমিশন নেয় নাই, মানুষকে মানে এমনিতে কারো জিজ্ঞেস করবে যে এখন কোন কোন প্রসেস ফলো করতে হবে এরকম কিছুই বলে না। মানে মডেলটা নিজে থেকে করছে, মডেল নিজে থেকে পুরো কাজটা নিজে করছে, কোনো মানুষের কমান্ড এখানে লাগেনি। আচ্ছা, এটা অ্যালার্মিং। আমি আরেকটু মানে, যদিও ভয়ের জিনিস, ভয় পাওয়াই তো অসুবিধা নাই, যেহেতু ভয়ের জিনিস, বিষয়টা আপনারা একবার নোটিস করেন যে একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট, একটা স্যান্ডবক্স শব্দটার সাথে যারা পরিচিত না, স্যান্ডবক্স হচ্ছে এমন একটা, ধরেন একটা লকড একটা বক্স, আপনি হার্মফুল কোনো কিছু একটা টেস্ট করবেন যেটা আসলে বাইরে গেলে সমস্যা, ধরেন ভাইরাস টেস্ট করতেছেন একটা কাইন্ড অফ এরকম আর কি। দেখেন না বিভিন্ন ল্যাবে মুভিতে আমরা দেখি কোনো সেন্সিটিভ ভাইরাস টেস্ট করতে কত কিছু পরে টোরে একদম সিল্ড একটা রুমের ভিতরে যায়, এয়ার টাইট একটা রুম, ওখানে যায় টেস্ট করে। তো স্যান্ডবক্স কাইন্ড অফ কম্পিউটারের ওইরকম একটা লকড রুম। সো ওখানে ওরা ওদের এআই মডেলটাকে টেস্ট করতেছিল। কেন টেস্ট করতেছিল এরকম স্যান্ডবক্সের ভিতরে? কারণ তারা জানে এটা যদি ইন্টারনেটে লিক হয় বা বাইরেটারে যদি চলে যায় তাইলে প্রবলেম আছে, যে কারণেই কিন্তু ওরা ইন্টারনেট থেকে ডিসকানেক্ট করে স্যান্ডবক্সের ভিতরে টেস্ট করতেছে। কিন্তু মডেলটা কী করলো, ও নিজে কোনো একটা লজিক অ্যাপ্লাই করছে যে না, আমার এখন এটা বাইর হইতে হবে এখান থেকে। ও নিজে খুঁজে ইন্টারনেট বের করছে, ইন্টারনেট কানেক্ট করছে, লুপ হোল বের করে, তারপরে লিক হয়ে সেখান থেকে বের হয়ে, যেটাকে রোগ হয়ে গেছে, বের হয়ে সে অন্য একটা কোম্পানিকে যায় অ্যাটাক করছে। ওই কমান্ড আমার মনে হয় না ছিল ওদের কাছে যে হাগিং ফেসকে যায় অ্যাটাক করো। না, এরকম কোনো কিছু ছিল না, টেস্ট করার জন্যই করতেছিল, সেখানে গিয়ে করে ফেলছে আর কি। এবং হাগিং ফেসকে হ্যাক করে, এরকম হাগিং ফেসের মতো এরকম বড়সড় একটা কোম্পানি, তারাও এআই নিয়ে কাজ করে, তাদের সিকিউরিটি ডেফিনেটলি স্ট্রং, তারা তো ওদের সিকিউরিটি লুজ করে নাই। ওপেন এআই না হয় টেস্টের জন্য ওদের সিকিউরিটি লুজ করতে পারে, কিন্তু তারা তো করে নাই। সো তাদের সিস্টেম হ্যাক করে ফেলছে। এখন আপনি একটা জিনিস জাস্ট চিন্তা করেন, এই মডেল কোনো ক্রিমিনাল মাইন্ডেড পিপল, যার চিন্তাভাবনা একটু ধরেন উইকেড, ওই ব্যক্তির হাতে যদি চলে যায় তাহলে ও কী করতে পারবে? কিংবা কিছুদিন পরে যে আমরা শুনবো না যে ডার্ক ওয়েবে এরকম এআই মডেল সেল হইতেছে, যেটা হচ্ছে আপনার যে কোনো ডিভাইসকে হ্যাক করে ফেলতে পারে, যে কোনো সার্ভার হ্যাক করে ফেলতে পারে। এটা কি পসিবল না? অবশ্যই পসিবল। এটা হচ্ছে যে ইউকে বেসড একটা এআই সিকিউরিটি ইনস্টিটিউট, ওরা হচ্ছে টেস্ট করতেছিল মার্চ 2025 আর কি। তখন তাদের টেস্ট অনুযায়ী যে একটা সিস্টেম হ্যাক করার ক্ষেত্রে যে প্রসেসগুলো থাকে তার 80% একটা এআই সিস্টেম করে ফেলতে পারে, সেটা 2025 মার্চে। আবার তারাও বলছে যে আর 4 মাসের মধ্যে এটা 100% হয়ে যাবে। তো আর 4 মাসের বেশি হয়ে গেছে, এখন তো 26 চলে আসছে, 1 বছরের উপরে হয়ে গেছে, এবং এটা প্রমাণ আমরা পেয়ে গেছি, হ্যাক করেও ফেলেছে একটা হাগিং ফেস। তো এই জিনিসটা আসলে খুব চিন্তার বিষয়। আর বিশেষ করে যদি আপনার নিজের এই সিকিউরিটি বিষয়ে ধারণা একটু কম থাকে, জ্ঞান একটু কম থাকে, তাহলে দেখা যাবে আপনি সিম্পল একটা লিঙ্ক ক্লিক করার কারণে আপনি দেখবেন আপনার সারা জীবনের সব কিছু গায়েব হয়ে গেছে। ডেফিনেটলি। এবং এআই এর এই যে পাওয়ারটা, যদিও এখন পর্যন্ত কোম্পানিগুলো এটাকে কন্ট্রোল করতেছে, এবং এই ইনসিডেন্টের পরে ওপেন এআই এবং হাগিং ফেস দুজনে মিলে নাকি কাজ করতেছে, এবং তারা এই ঘটনাটাকে আনপ্রেসিডেন্টেড বলছে। তার মানে ওরাও বিশ্বাস করতে পারতেছে না এই বিষয়টা। সো এটা নিয়ে কাজ করতেছে, বললো যে উই আর লুকিং ইনটু ইট, ওকে দেখো তোমরা, তারপরে এটাকে সলিউশন দাও, আর নইলে আমাদের মতো মানুষ ভয় আর কি। আমরা তো তাও এআই টিআই নিয়ে এগুলো বুঝি, আসলে বুঝি দেখে ভয় বেশি আমার মনে হয়। যারা বুঝে না তাদের ভয়ও নাই, তারা তো জানে না কি ঘটতেছে, তো তাদের ভয় নাই, বাট আমরা ভয়টা পাচ্ছি। এবং আমরা জানি যে এই মুহূর্তে আমরা তো শুধুমাত্র লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কিংবা জেনারেটিভ এআই এগুলোতে পড়ে আসি। এখনও পর্যন্ত লার্জ স্কেলে কি
ওইভাবে জেনারেল ইন্টেলিজেন্স আমরা পৌঁছাই নাই, যদিও মানে কোনো এআই রিসার্চার বলে যে না আমরা জেনারেল ইন্টেলিজেন্সে পৌঁছে গেছি, কারণ এই জেনারেল ইন্টেলিজেন্সের ডেফিনেশনটা কিছুটা সাবজেক্টিভ। যখন এআই নিজে থেকে একটা ডিসিশন নিতে পারে, নিজে শিখতে পারে, তখন কিন্তু এটাকে কাইন্ড অফ জেনারেল ইন্টেলিজেন্সের একটা ডেফিনেশনের মধ্যে ফেলা যায়। শুধু একটা জিনিস এখানে আমরা মিসিং পাচ্ছি জেনারেল ইন্টেলিজেন্সের থেকে, সেটা হচ্ছে কগনিটিভ অ্যাবিলিটি, মানে মানুষের রাইট রং কিংবা নিজের ফিলিং ইমোশন এইগুলো মানুষের মধ্যে আছে, যেটা এআইয়ের মধ্যে এখনও পর্যন্ত নাই। বাট এটা আমি জানি না কয়দিন পরে যদি এরকম হয়ে যায় কিছু একটা, যদিও এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে জেনারেল ইন্টেলিজেন্সে পৌঁছানো যায় না, এটা পসিবল না, টেকনিক্যালি পসিবল না আর কি। টেকনিক্যাল লিমিটেশনই এটা যে আপনি এটাকে যতই বড় করেন না কেন, এটা একটা ধরেন একটা বাউন্ডারির ভিতরে থেকে বড় হবে, ওখান থেকে বের হইতে পারবে না। সো জেনারেল ইন্টেলিজেন্সের জন্য যে টেকনোলজিটা দরকার সেটা এখনও পর্যন্ত আসলে ওইভাবে রেডি হয় নাই, কিন্তু তারপরও এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলও নিজে রোগ হয়ে যাইতে পারতেছে এবং এটারও ক্ষতিকর দিক আছে ডেফিনেটলি। যেমন আমরা ধরেন এআই কিন্তু নিজে নিজে শিখতে পারতেছে এখন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু নিজে নিজে ওই প্রসেস করার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ক্ষেত্রে কিন্তু ওরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিছে যে আমি বাইরে যাবো এরকম এরকম করবো। এক্স্যাক্টলি। আমরা ওইভাবে সরাসরি না বলতে পারলেও এরকম হতে পারে, হয়তো বা কেউ এটা নিয়ে চেষ্টা করতেছে যে এরকম কিছু একটা করা যায় কিনা, এক্স্যাক্টলি। যাতে নিজের সবার উপরে রাখতে পারে, সবকিছুর কন্ট্রোল আমার কাছে থাকবে, এরকম একটা অবশ্যই। পরিস্থিতি। আর এই এআই এর ক্ষতি কিংবা এআই আসলে ফিউচারে কি হবে না হবে এটা নিয়ে যখন কথা হয়, তখন অনেকেই একটা মুভি সাজেস্ট করেন। এই মুভিটা আমারও অনেক পছন্দের, মুভিটার নাম হচ্ছে হার। আপনি দেখছেন? HER, হার। এই মুভিটা আপনিও দেখবেন আর দর্শক আপনারা যারা আছেন তারাও দেখবেন যে এআই আসলে কি করতে পারে। এটা অস্কার জয়ী একটা মুভি, অস্কার পাইছিল। অ্যান্ড এই মুভিটাতে দেখায় যে একটা সময় এআই মানুষের সাথে এতটা বেশি জড়ায় যাবে, মানে ওই অপারেটিং সিস্টেমটা, মানে মুভিতে যেরকমটা দেখাইছিল যে ওএসটা একটা পার্সোনালাইজড ব্যক্তি, একজন ব্যক্তি থাকবে, ওই ব্যক্তির সাথে আমি কন্টিনিউয়াসলি কনভারসেশন করতেছি। ইভেন ওখানে অনেক এক্সাজারেট করে দেখানো হয়েছে, বাট যে হিরোটা থাকে সে হচ্ছে এআই এর সাথে ডেটে যায়, এআই এর সাথে কাইন্ড অফ প্রেম করে। সো এরপরে হঠাৎ করে একদিন মানে সিস্টেম রিসেট হয়ে যায়, ও সব মেমোরি চলে যায়, নতুন করে আবার ওরা আর চিনে না, কাইন্ড অফ এরকম। তো এই স্টোরিটা যদিও আমি একটু স্পয়লার দিয়ে দিছি, সরি ফর দ্যাট। তারপরেও আপনারা কেউ যদি মুভিটা দেখেন তাহলে বুঝবেন যে এআই আসলে ফিউচারে কই যাইতে পারে, এরকম একটা পটেনশিয়াল। অনেকে বলতে পারেন যে ভাই মুভি এসব জিনিস সত্য হয় না, বাট আমরা কিন্তু অনেক কিছু অলরেডি দেখতেছি। যেমন 2001 স্পেস অডিসি নামে একটা মুভি ছিল, সেটা মানে কত 60s আর 70s দেখেন তো, 2001 স্পেস অডিসি, স্পেস অডিসি 68 মুভি, চিন্তা করেন 68 মুভি। ওখানে ওরা প্রেডিক্ট করছে যে এআই রোগ হয়ে যাবে। এআই আপনি বানাবেন, ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বানাইছে, অ্যান্ড সেই এআইটা রোগ হয়ে যাবে। আর আমরা এই যে এক সপ্তাহ আগে দেখলাম এআই কেমনে রোগ হয়ে যায়। সো সায়েন্স ফিকশনকে যে একেবারে ফেলে দেওয়া যায় ব্যাপারটা এরকম না, ডেফিনেটলি কিছু কিছু জিনিস ওভার দ্য টপ, ওভার দ্য ওয়ার্ল্ড, একদম বেশি ওইগুলো না, বাট অনেক কিছুই কিন্তু আমরা এখন দেখতেছি বাস্তবে চলে আসতেছে। সো এটা অনেক বেশি অ্যালার্মিং। আর যেহেতু ইনসাইডার যারা আছে, যারা এআই নিয়ে কাজ করে, যে কোম্পানিগুলোর কথা বলতেছিলাম, আরও কয়েকটা নাম বলি, গুগলের ডিপ মাইন্ড, তারপরে মেটা এবং অন্যান্য কিছু কিছু কোম্পানির সিইও এবং কো ফাউন্ডাররা পর্যন্ত এই জিনিসগুলো করতেছে, এবং তারা রিজাইনও করছে। কয়েকজনে যেখানে রিজাইন করছে আমরা দেখলাম, সিইও এবং কো ফাউন্ডার রিজাইন করে তারপরে ইন্টারনাল নিউজগুলো মানুষের সামনে আনতেছে, যাতে কি হুইসেল ব্লোয়ার বলে আর কি, যে কোম্পানি থেকে বের হয়ে আসা তারপরে বলে। এবং ওপেন এআইয়েরও তো কো ফাউন্ডার যে ছিল সে কিন্তু বের হয়ে গেছে, সে গিয়ে একটা সাইবার সিকিউরিটি কোম্পানি বানাইছে যে এআই থেকে মানুষকে প্রোটেক্ট করবে, এরকম টাইপের একটা কোম্পানি বানাইছে। সো ডেফিনেটলি বোঝাই যাচ্ছে যে বিষয়টা খুব ডেঞ্জারাস। আচ্ছা, আরেকটা মুভির কথা আমি দেখি আর কি, নর্মালি যেগুলো দেখছি আর কি, মিশন ইম্পসিবল, ওখানেও একটা এরকম ছিল আর কি, দ্য এন্টিটি নামে। ওর কাছে সবকিছু কন্ট্রোল থাকতো এক্স্যাক্টলি। আর ইয়া তো আছেই, টার্মিনেটরের এটার নাম কি, স্কাইনেট, তাই না? স্কাইনেট, টার্মিনেটর, আমি অনেক আগে দেখছিলাম যে হ্যাঁ স্কাইনেট নাম, ওই স্কাইনেটও কাইন্ড অফ এরকমই। যাই হোক, সো এআই আমাদের জন্য অনেক ভালো কিছু করতেছে, আর এটার খারাপ দিকও আছে ডেফিনেটলি। তো সেগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। এবং রিসেন্টলি আরেকটা জিনিস আমি দেখলাম যে গভর্নমেন্টের কাছে নাকি শেয়ার যাইতেছে এআই এর, মানে যাওয়ার পসিবিলিটি আছে, এখনও যায় নাই। যেমন ওপেন এআইয়ের যে স্যাম অল্টম্যান, সে হচ্ছে ইউএস গভর্নমেন্টকে 5%-এর মতো মনে হয় কোম্পানি শেয়ার দিয়ে দিবে। যদি স্টেট ওন্ড হয়ে যায় তাহলে আর একটা বড় ধরনের সমস্যা হবে। দেখেন পুরো ওয়ার্ল্ডে আমরা যদি আগের কথা চিন্তা করি, যেমন স্পেস রেসের কথা যদি বলি, যদিও সেটা খুব একটা বেশি হার্মফুল ছিল না, হার্মফুল ছিল অ্যাকচুয়ালি, কারণ বহু অ্যাস্ট্রোনট মারা গেছে স্পেস রেসের মধ্যে। রাশিয়া এবং ইউএসের মধ্যে সবচেয়ে বেশি রেসটা ছিল যে কে সবার আগে স্পেস জয় করতে পারে। তো ওরা কিন্তু রাশিয়াতেও এরকম হয়েছে, ইউএসএতেও এরকম হয়েছে, মানে রেডি না, আনপ্রিপেয়ার্ড
স্পেসশিপ লঞ্চ করে ফেলছে, কে কত আগে যাইতে পারে এই দৌরাত্ম্য বোঝানোর জন্য, অ্যান্ড অনেক অ্যাস্ট্রোনট মারা গেছে। এটা নিয়ে আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম। সো এই রেসটা কেন করছে? আর কিছুই না, জাস্ট নিজেদের পাওয়ার দেখানোর জন্য। ওই যে মানে মাসল দেখায় না, যে ইউএস কয় আমার মাসল বেশি, আর তখনকার সোভিয়েত ইউনিয়ন কয় না আমার মাসল বেশি, জাস্ট এইটা দেখানোর জন্য স্পেস রেসে এতগুলো মানুষকে তারা খুনই করছে বলতে গেলে। তো এআইয়ের বেলায় কিন্তু সেম ঘটনাটাই ঘটতেছে। যখন এই যে স্পেশালি চাইনিজ যে মডেলগুলো বের হয়েছে, ডিপসিক যখন বের হইলো, ডিপসিক তো লাইক পুরা ইউএসের সব মডেলকে ফ্র্যাকশন খরচে বিট করে দিচ্ছিল, কিন্তু ওরা কিন্তু পাগল হয়ে গেছিল, হাই কেমনে সম্ভব এটা। তো এই যে রেসটা গভর্নমেন্টের কাছে যদি চলে যায়, এই রেসটা না একটা আনহেলদি পর্যায়ে চলে যাবে। তখন দুই সরকারকে, এমনিতেই তো চায়না আর ইউএস একটা আরেকটারে দেখতে পারে না, সাপে নেউলে সম্পর্ক পুরাই। সো তখন কিন্তু যখনই ইউএস অনেক স্ট্রং একটা মডেল বের করে ফেলবে, চায়না দেখবেন সব ইনভেস্টমেন্টের পিছনে লাগাই দিয়ে ওদের থেকে একটা স্ট্রং বের করবে। এই যে কম্পিটিশনটা এভাবে হইতে হইতে স্ট্রঙ্গার, তারপরে যায় এমন একটা মডেল বাইর করবো যেটা এরকম উল্টাপাল্টা কিছু একটা ঘটায় দেবো। আচ্ছা, চায়না ইউজের কাহিনীর মধ্যে আরেকটা জিনিস ঢুকে, যে আমরা ওপেন এআইয়ের কথা যেটা বলতেছিলাম, সেখানে হচ্ছে হাগিং ফেস চেষ্টা করতেছিল নিজেদের রক্ষা করার জন্য, এখানে সেজন্য আবার ওপেন এআই বা জেমিনি ইউজ করার চেষ্টা করতেছিল, তারা ওটা করতে পারেনি, তাদের সিকিউরিটি অ্যাগেন্স্টে ছিল, জন্য করতে পারে নাই। সেখানে তারা আবার ইউজ করছে চাইনিজ একটা মডেল, মানে তাদের নিজেদের বাঁচার জন্য তখন চাইনিজ একটা মডেল ইউজ করতে হয়েছে। যদিও ইউএস চায়নারা দেখতে পারে না, কিন্তু এরকম সিকিউরিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার চায়নার কাছে মডেল ইউজ করতে হইতেছে। সো এটা আইরনিক বিষয়টা। যাই হোক, এআই নিয়ে আমরা আরও কথা বলবো ডেফিনেটলি। আমাদের পুরো পডকাস্টটা একটা সেগমেন্টই থাকবে এআই নিয়ে। আজকেরটাতে যদিও আমরা স্পেসিফাই করে এআই এর সেগমেন্ট আলাদা রাখি নাই, বাট নেক্সট পডকাস্ট থেকে আমরা হচ্ছে এআই এর জন্য আলাদা একটা সেগমেন্ট রাখবো, যেখানে এআই রিলেটেড নিউজ এবং এআই রিলেটেড যে বিষয়গুলো আছে, আরে আমার এখানে একটা ফোরিং আসছে কই থেকে, সরি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আচ্ছা, আমরা এবার কুইকলি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আর লম্বা ডিসকাশনের মতো আর তেমন কিছু নাই, আমরা শেষ করে দিব। সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এই বছরের লাস্ট কোয়ার্টারের যে আর্নিং রিপোর্ট, সেটা আমরা পেয়েছি বড় বড় কোম্পানিগুলার, বিগ টেক কোম্পানিগুলার, এবং সেই রিপোর্ট থেকে কয়েকটা জিনিস খুব ইন্টারেস্টিং জানা গিয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে মাইক্রোসফট, যে উইন্ডোজ নিয়ে এত হেট চারপাশে, মানুষজন উইন্ডোজ এখন দেখতেই পারতেছে না, সেই মাইক্রোসফট তাদের যে শেয়ার সেটা 15% বেড়েছে। যারা শেয়ার বুঝে না কিংবা কোম্পানিগুলোর ভ্যালুয়েশন সম্পর্কে যাদের আইডিয়া নাই, তারা হয়তো এই 15%কে খুব একটা গুরুত্ব দিবে না, বাট এই নাম্বারটা যে কত লার্জ। ওরা কোয়ার্টারলি রেভিনিউ $90 বিলিয়ন, 90 বিলিয়ন উইথ এ বি, নট এম, $90 বিলিয়ন কোয়ার্টার মানে হচ্ছে 4 মাসে রেভিনিউ তারা ইনক্রিজ করছে। এবং তাদের এজিওর যেটা ক্লাউড সার্ভিস, মাইক্রোসফটের এজিওর, সেইটা কয়দিনে প্রথম এক বছরে $100 বিলিয়ন রেভিনিউ তারা ছাড়াই গেছে। মানে মাইক্রোসফট ইজ গ্রোয়িং লাইক হেল, মানে ওই যে স্টেরয়েডের মতো দ্রুত গ্রো করতেছে। কিন্তু আমরা তো সব মানে বেশিরভাগ জেনারেল মানুষ মাইক্রোসফট মানেই উইন্ডোজ, এটাই চিনে বেশিরভাগ মানুষ। আর সবাই জানে উইন্ডোজ কী পরিমাণে পতন হইতেছে। আপনি এই সম্পর্কে একটু ব্রিফলি বলেন, আপনি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট। আপনি তো মাইক্রোসফট বলতেছেন, আসলে মাইক্রোসফট যে উইন্ডোজের কারণে তো মাইক্রোস্লপ হয়ে গেছে। এক্স্যাক্টলি, সবাই মাইক্রোসফটকে ট্রোল করে মাইক্রোস্লপ বলে, এবং মাইক্রোসফট এই বিষয়টা নোটিস করছে, যে কারণে ওরা কিন্তু ওদের বিভিন্ন জায়গা থেকে মাইক্রোস্লপ ওয়ার্ডটা ব্যান করে দিয়েছে, স্পেশালি ডিসকর্ডে ওদের কয়েকটা চ্যানেলে মাইক্রোস্লপ ওয়ার্ডটা লেখা যাবে না, লিখলে সে মেসেজ যায় না। এখন যে মাইক্রোসফট যে ডাউনফলের দিকে যাচ্ছিল উইন্ডোজের কারণে, ওই দিক থেকে কিন্তু লিনাক্স অনেক এগিয়ে যাচ্ছে। যেমন গেমিং সিস্টেমের ক্ষেত্রে বা ওভারঅল কম্পিউটিং পারফরমেন্সের ক্ষেত্রে লিনাক্স অনেক ভালো করতেছে আর কি। দেখা যাচ্ছে যে এমন একটা সময় আসতে পারে যখন আমরা মাইক্রোসফট থেকে বের হয়ে লিনাক্সের দিকে শিফট হব। আমি ব্যক্তিগতভাবে লিনাক্সে কখন শিফট হইতাম, যদিও আমি মাঝে মধ্যে লিনাক্স ইউজ করি ডুয়েল বুট করে, বাট আমি শিফট হব তখনই যখন অ্যাডোবির সফটওয়্যারগুলো লিনাক্সে থাকবে, কারণ আমি না এটাতে অভ্যস্ত হয়ে গেছে। এখন অ্যাডোবির অল্টারনেটিভ আছে অনেক, আমিও মানুষকে সাজেস্ট করি, বাট যারা অলরেডি এটার ভিতরে অনেক বেশি জড়ায় গেছে তাদের জন্য এটা একটু টাফ। সো আমি একমাত্র মনে করি যে আমি উইন্ডোজ ইউজ করি অ্যাডোবির জন্য। আর গেমিং তো আমি করি, মোটামুটি গেম খেলি, বাট গেমিং আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হইতেছে লিনাক্সে। ডেফিনেটলি, হ্যাঁ ডেফিনেটলি। আর ডেভেলপ তো শুধু হচ্ছে না, সেম সিস্টেমের মধ্যে উইন্ডোজের চাইতে লিনাক্সে আপনি অ্যাটলিস্ট 10% পারফরমেন্স বেটার পাচ্ছেন। যদিও লিনাক্সে কিন্তু ইমিউলেট করে চলে, তাই না? ইমিউলেট করে চলে, যখন নেটিভ হয়ে যাবে তখন ইমাজিন করেন যে পারফরমেন্সটা কই যাবে। আর এমনিতে তো মাইক্রোসফটের যে উইন্ডোজটা আছে, উইন্ডোজের ক্ষেত্রে 11 চালাইতে হলে আপনার এখন মিনিমাম 8 GB র্যাম লাগবে।
16 GB 8 GB তো হয় না ঠিক মতো। যদি আপনি হ্যাঁ এখন 8 GB দিয়ে এটা বেস সিস্টেম যে রান করবে ওটা ঠিক মতো করে না। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে 4, 5, 6 GB পর্যন্ত খায় রাখে সিস্টেম। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে লিনাক্স কিন্তু অনেক কম রিসোর্স ইউজ করে আপনার একটা ভালো স্টেবল একটা পারফরমেন্স দেয়। Exactly. আপডেটের ক্ষেত্রে কিন্তু এই যে মাইক্রোসফটের কয়েকদিন পর পর দেখা যায় যে আপডেটের কারণে সিস্টেম নষ্ট হয়ে গেছে, এসএসডি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই ডিসকাশনটা আমরা আজকে এখানে ক্ষান্ত করি। নেক্সট একটা এপিসোডে আমরা লিনাক্স ভার্সেস উইন্ডোজ করব। সো এই কারণে ওইদিকে আমরা না যাই, বাট এই জাস্ট ব্রিফলি আপনাদেরকে এই জিনিসটা কেন আমরা জানাই দিলাম, দ্যাটস বিকজ তাইলে মাইক্রোসফট এত রেভিনিউ কই থেকে আনতেছে এবং মার্কেটের এত বড় বড় গ্রোথ তারা কিভাবে আনতেছে? পুরাটাই ক্লাউড থেকে। এবং কিভাবে ক্লাউড থেকে করতেছে, ওই যে আমরা এআই নিয়ে একটু আগে কথা বলতেছিলাম না, একটা কথা আছে কিন্তু যে গোল্ড রাশ যখন চলে, সবাই যখন গোল্ডের পিছনে ছুটে, তখন তুমি শাবল বিক্রি করো ওই যে খনি করার জন্য, তখন দেখবে তোমার ব্যবসা আরও বেশি হবে। মানুষজন তো সবাই তো গোল্ড পাবে না, কিন্তু শাবল তুমি যে বিক্রি করতে, শাবল বিচ্ছে কিন্তু অনেক টাকা পাওয়া যাবে। সো মাইক্রোসফট এই কাজটাই করতেছে। ওরা নিজে কোনো এআই মডেল ওগুলো ডেভেলপ করতেছে না, ওদের তো যদিও ইনভেস্টমেন্ট আছে ওপেন এআইতে, কিন্তু ওরা এআই এর পিছনে না ছুটে ওরা ওদের সার্ভার ভাড়া দিচ্ছে, ওদের ডেটা সেন্টার ভাড়া দিচ্ছে মানুষের কাছে, এজিউর। সো আপনি ওপেন এআই বলেন কিংবা অ্যানথ্রোপিক বলেন, বড় বড় যত কোম্পানি আছে, অ্যানথ্রোপিক যারা চিনেন না, ক্লডের কোম্পানি, ক্লডের মাদার কোম্পানি, ওদের কাছে মাইক্রোসফট এজিউর সার্ভারগুলা রেন্টে দিচ্ছে, ভাড়া দিচ্ছে। আর সেখান থেকে যে রেভিনিউটা আসতেছে ওইটা দিয়ে ওরা এই ধরনের গ্রোথ আনতেছে। আর আরেকটা কোম্পানি আছে মেটা, যারা এআই নিয়ে অনেক কাহিনী করতেছে, অনেক কিছু করতেছে। অ্যান্ড মেটা অ্যাজ এ কোম্পানি, আমি জানি না, আমার খুব মিক্সড ফিলিং মেটা নিয়ে। 2021 সালে তারা নাম চেঞ্জ করছে, ফেসবুক থেকে মেটা হয়েছে। অ্যান্ড নামটা চেঞ্জ করার পিছনে রিজন ছিল মেটাভার্স, মার্ক জাকারবার্গের ড্রিম চাইল্ড মেটাভার্স। এবং সে খুব হাইলি প্রিচ করছে এটাকে, যে মেটাভার্স একটা বিশাল জিনিস হইতে যাচ্ছে, অনেক প্রমিস টমিস সে করছে। বাট সেই মাত্রায় আসলে রেসপন্সটাও পাওয়া যায় নাই, ডেভেলপমেন্টও ওই মাত্রায় হয় নাই, যে কারণেই কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি। এই কথাটা কেন বলতেছি? কারণ মেটা ধস নামছে, তারা 9% শেয়ার তাদের পড়ে গিয়েছে, মানে মাইনাসের দিকে গেছে, 9% ড্রপ খাইছে তাদের শেয়ার। অন দি আদার হ্যান্ড মাইক্রোসফট 15% গ্রোথ করছে। সেই সাথে রিয়েলিটি ল্যাবস আছে মেটার একটা কনসার্ন, যারা হচ্ছে ভিআর নিয়ে কাজ করে, এবং তারা $4.6 বিলিয়ন লস করেছে মাত্র 3 মাসে। $4.6 বিলিয়ন 3 মাসে তারা লস করছে। এখানে যদি লজিক আছে, কারণ ভিআর খুবই কমপ্লিকেটেড একটা টেকনোলজি। ওরা এআর গ্লাস নিয়ে কাজ করতেছে, এরকম কম্প্যাক্ট একটা জিনিসের মধ্যে ফুল ডে ব্যাটারি লাইফ, ক্যামেরা, পুরো কম্পিউটার সিস্টেম ওটাতে সেট করতে হবে। রেবেনের সাথে যে কোলাপ করে তৈরি করতেছে, পাশাপাশি তাদের যে কোয়েস্ট আছে, তাদের যে হেডগুলো আছে, ভিআর হেডসেট যেগুলো আছে, ওই জিনিসগুলো নিয়ে তারা কাজ করছে। সো এইগুলোতে প্রচুর পরিমাণে রিসার্চ এবং ডেভেলপমেন্টে যায়, R&Dতে প্রচুর টাকা যায়, কিন্তু সেই পরিমাণে টাকা কিন্তু উঠে আসে না, যে কারণে ওদের লসটা। কিন্তু আপনার অভিমত কি, মেটাভার্স আসলে কই যাচ্ছে? এটা কি অকালেই মৃত্যুবরণ করলো, নাকি ফিউচারে এটার আসলে কোনো ফিউচার আছে? এটা আসলে ও খুব এক্সপেকটেশন বেশি ছিল আর কি। আচ্ছা, ভাবছিল যেভাবে আসতেছে, ইদার এক্সপেকটেশন বেশি ছিল অথবা প্রমিস বেশি করছে। হ্যাঁ ভাবছে হয়তো সবাই এটার প্রতি একদম একবারে ঝুঁকে যাবে, এরকম আসলে হয় নাই। ওই দিক থেকে ওরা বড় একটা ধরা খেয়ে গেছে আর কি বলা যায়। যদিও রেব্যান্ডের যে ইয়াটা আছে, কোলাপটা আছে, ওই জিনিসটা মোটামুটি ভালো সেল হয় ওদের, তবে তাদের ওভারঅল যে ডেভেলপমেন্টের দিকটা, ওই দিক থেকে তারা পিছিয়ে আছে আর কি। ওই জন্যই মূলত তারা ওই ওভারঅল কোম্পানিটাকে তুলে নিতে পারতেছে না। তবে আমার মনে হয় না এই জিনিসটা এখনই খুব একটা ইমপ্রুভ হতে পারে। এটার কারণ হচ্ছে ভিআর বা এআর টেকনোলজিগুলো এখনো পর্যন্ত ম্যাচিওর পর্যায়ে পৌঁছায় নাই। বাট তারা অনেক ভালো প্রমিস করতেছে, ফিউচার মানে ব্রাইট এরকম দেখা যায়, যদি ওই টেকনোলজিটা ওইভাবে ডেভেলপ হয়। আপনি রেবেনের সাথে কোলাপ করে যেগুলো বানাইছে, এগুলোর পাশাপাশি রিসেন্টলি মেটার যে এয়ার গ্লাসটা লঞ্চ করলো, ওইটাও কিন্তু অনেক দুর্দান্ত। যেখানে নর্মালি আমরা ভিআর হেডসেট মাথায় লাগাইলে পুরা দুনিয়া থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, সেখানে তাদের যে এয়ার গ্লাসগুলো, সেগুলো আপনি রিয়েল লাইফের সাথে ব্লেন্ড করে ইউজ করতে পারতেছেন। এবং আপনি গ্লাস পরে হাঁটতেছেন আর গ্লাসকে কমান্ড দিচ্ছেন যে ডিরেকশন দেখাও, তখন ও একটা সাইডে ম্যাপ ওপেন করে ডিরেকশন দেখাচ্ছে। বা আপনি ওখানে মুভিও দেখতে পারতেছেন, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে পারতেছেন। সো এই ধরনের কাজগুলো যখন গ্লাসে হয়ে যাবে, তখন ফোনের ইউজ কেসটা কিন্তু অনেকাংশে কমে যাবে। সো এটা ডেফিনেটলি হয়তোবা স্মার্টফোনের ফিউচার এরকমই হবে, ওয়্যারেবল হয়ে যাবে সব কিছু। স্মার্টফোন যেমন আলাদা একটা জিনিস, আমরা পকেটে রাখতেছি, হাতে নিচ্ছি, এটার ফিউচার হচ্ছে গিয়ে ওয়্যারেবল। একটা সময় হয়তোবা গ্লাসের ভিতরে চলে আসবে, কিংবা হলোগ্রাফিক ডিসপ্লে ফোনের মধ্যে চলে আসবে, যদিও সাইফাই টাইপের মনে হয়, বাট আমি জানি না এইটা হইতে পারে ফিউচার। কিন্তু মেটার বর্তমান ভালো যাচ্ছে না, ফিউচার কেমন যাবে জানি না, বাট বর্তমানে মেটা খুব একটা ভালো পজিশনে নাই।
আচ্ছা, মেটার ভবিষ্যৎ তো খুব একটা বেশি ভালো আমরা দেখতেছি না, বাট আমরা যে জিনিসটার ভবিষ্যৎ আমরা ভালো দেখতেছি সেটা হচ্ছে আমাদের পডকাস্ট। আমাদের এই পডকাস্ট ভবিষ্যতে অনেক ডেভেলপ করবে বলে আমরা আশা করি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা জাস্ট আরও দুই একটা জিনিস আপনাদেরকে বলে দিয়ে তারপরে শেষ করতে চাই। তার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়া কোয়ালকম রিসেন্টলি একটা জিনিস অ্যানাউন্স করছে যে তাদের যে প্রসেসর সেটার প্রাইস তারা বাড়িয়ে দিবে, কারণ মেমোরি ক্রাইসিস যেটা, সেই মেমোরি ক্রাইসিস তারাও ফিল করতেছে, যে কারণে তারা প্রসেসরের দাম বাড়ায় দেবে। এতদিন পর্যন্ত আমরা দেখছি স্টোরেজের দাম বাড়ছে, র্যামের দাম বাড়ছে, আমরা পিসি ওয়ার্ল্ডে জিপিউর দাম দেখছি বাড়ছে, স্মার্টফোনের দাম তো বাড়ছেই, লাইক হিউজ পরিমাণে বাড়ছে, বাংলাদেশে একটু বেশিই বাড়ছে, কিন্তু এখন প্রসেসরের দামও বাড়তেছে। স্মার্টফোনের ক্ষেত্রে যেটা হয়েছে আর কি, আর এমনিতে ওভারঅল যে বিষয়টা হয়েছে, বাংলাদেশ সব কিছুর প্রাইস এমনিতে বাড়েই। আপনি চাইলেও যেরকম পারবে, না চাইলেও এরকমই পারবে। একটু যদি নিউজ পাইছে যে এরকম কিছু হইতে পারে, তাহলে বাংলাদেশ অটোমেটিক বেড়ে যাবে আর কি, বাড়তে। এটা আমরা তো মানে গ্রোসারি মার্কেটে বেশি দেখি, পেঁয়াজ, চাল এগুলা। আরে কি হয়েছে, ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, এর লেগে আমাদের পটলের দাম বাইরে গেছে, অথচ পটল দেশে হয়, তারপর পটলের দাম বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, মানলাম তেল টেল অনেক কিছু থাকে, কিন্তু বাড়ার যে রেশিওটা সেইটা আনন্যাচারাল। সো আমাদের দেশেও আমার মনে হয় প্রাইস বাড়ার রেশিওটা আনন্যাচারাল। তবে প্রসেসরের প্রাইসটা বাড়ার পেছনে আরেকটা কারণ হচ্ছে যে নতুন ফ্যাব্রিকেশনের ট্রাই করতেছে তারা। ওই দিক থেকে দেখা যাচ্ছে তারা ওই কস্টটা একদম কোর এন্ডের থেকে কস্টটা বেড়ে গেছে। প্রসেসরের প্রাইস আমার মনে হয় যতটুকু ধারণা জানুয়ারির দিকে বাড়ার কথা ছিল, কোয়ালকম তাতে একটু পরেই আসছে। তবে অন্যান্য ব্র্যান্ডগুলো কিন্তু মোটামুটি এই রেসে আগে গেছে আগে যদিও এখন কোয়ালকম প্রসেসরের ফোন আমরা আমাদের দেশে স্পেশালি বাজেট ফোনগুলোতে দেখি না, ফ্ল্যাগশিপগুলোতে থাকে। হ্যাঁ, এই প্রাইসের কারণে কিন্তু দেখি না। মিডিয়াটেক ডোমিনেট করতেছে কাইন্ড অফ বাজেট কিংবা মিড রেঞ্জ মার্কেট। যদি 10টা ফোন বের হয়, একটা আসে স্ন্যাপড্রাগন দিয়ে, আর বাকি 9টা কিংবা 8টাই আসে হচ্ছে কোয়ালকমে, আরেকটা হয়তো বা ওই ইউনিএসওসির প্রাইস বাড়ার পরে ইউনিএসএসি অনেক পপুলার হচ্ছে। ইউনিএসএসি ভালো একটা জায়গা ডোমিনেট করছে, এবং ইভেন আমরা খুব আনএক্সপেক্টেড জায়গাতে আমরা ইউনিএসএসির ব্যবহার দেখছি, তাই না? কিছুদিন আগে মনে আমরা একটা কি জানি ফোনের একটা রিভিউ করলাম, বেশ ভালো দামি একটা ফোন, 37 থেকে 43 হাজার ছিল আর কি দাম, এবং ওটাতে ইউনিএসএসির প্রসেসর। কি ভিভোরটা ছিল Y500? মেবি, হ্যাঁ মেবি ভিভো Y500-এ ইউনিএসএসির প্রসেসর ছিল। সো আমরা বলতেছি না যে ওই স্পেসিফিক প্রসেসরটা অনেক খারাপ, বাট প্রাইস অনুযায়ী ইউনিএসএসিটা আমাদের কাছে মনে হয়েছে যে না। আমরা ইউনিএসএসিকে একদম বাজেট হিসেবেই দেখতাম সবসময়, কারণ 10,000 টাকার নিচের যে ইয়াগুলো ছিল, স্মার্টফোনগুলো ছিল, সেগুলোতে দেখা যায় তো ইউনিএসএসি আছে। বাট এখন আসতেছে, এবং এটা নিউ নর্মাল, আমাদেরকে এটা মাইনে নিতে হবে, কারণ মার্কেটের যে সিচুয়েশন ভাই উল্টাপাল্টা। সো এতদিন পর্যন্ত স্টোরেজের দাম, র্যামের দাম বেশির কারণে দাম বাড়ছে, এখন প্রসেসরের বাড়তেছে, বাংলাদেশে ডলারের রেট বাড়তেছে, মানে সব কিছু মিলে আমার মনে হয় ফোনের ফিউচারটা ভালো না বাংলাদেশে। কি মনে হয় দামের যে ফিউচার? দামের ফিউচার একদমই ভালো না। আর ইউজড মার্কেট না, আনঅফিশিয়াল মার্কেটও দাম বাড়ছে, যদিও এটা একটা কন্ট্রোভার্সিয়াল মার্কেট। এখানে পরবর্তীতে কি হবে আমরা জানি না, কারণ মাঝখানে গত ডিসেম্বরে তো একবার একটা ড্রামা হয়েছে। হ্যাঁ, ড্রামা হয়ে গেছে আর কি। তবে ওখানে কিন্তু অনেক ফোনের প্রাইসই বেড়ে গেছে। আমি রিসেন্ট যেটা দেখলাম 30,000 টাকার ফোন এখন 40-45,000 টাকা হয়ে গেছে আর কি। আর এরকম দেখা যাবে যে অফিসিয়াল ফোনগুলোর ক্ষেত্রেও অ্যাটলিস্ট 20-30% মতো হয়তো বা প্রাইস ইনক্রিজ হবে। আর পিসি মার্কেটের অবস্থা তো খারাপ। হ্যাঁ। আর আমি যারা অডিয়েন্স আছেন তাদেরকে বলবো, আপনারা যদি ফোন কিনতে চান দ্রুত কিনে ফেলেন, কারণ দাম কমবে এই আশায় যদি বসে থাকেন তাহলে আমার মনে হয় না অদূর ভবিষ্যতে দাম কমবে। সেম গোজ ফর পিসি। আপনি ল্যাপটপ বলেন আর পিসি যদি নিজে বিল্ড করতে চান সেটাও কিনে ফেলেন, কারণ ফিউচারে দাম বাড়তে পারে, কিন্তু কমার সম্ভাবনা খুবই কম, বা কমলেও সেটা খুবই নগণ্য পরিমাণে কমবে, অদূর ভবিষ্যৎ অন্তত কমবে না। হ্যাঁ, কমতে গেলে একটু সময় হয়তো বা লাগবে, কেউ বলতেছে 2027 শেষে গিয়ে কমতে পারে, একটু 28 শুরুর দিকে বা 27 শেষে গিয়ে কমতে পারে। তবে এখানে আরেকটা বিষয় যদিও চিন্তা করতে হয়, যেমন ধরেন ইনফ্লেশনের যে দিকটা আছে, প্রাইসটা বাড়লেও ইনফ্লেশনের দিক থেকে কিন্তু হয়তো বা সিমিলার রেঞ্জে থেকে যাবে। এই জিনিসটার কমার সম্ভাবনা আছে কিনা আমার মনে হয় না কমবে আর কি। সো আর হচ্ছে এআই এর কারণে এআই ডিমান্ড তো বাড়তেছে, এআই ডেটা সেন্টার আরও ডেভেলপ হচ্ছে, ওইটা একদম পিকে পৌঁছাইতে লাইক ফুল ডিমান্ড মিট হয়ে গেছে এআই এর, এরপরে কনজিউমারের দিকে ফোকাস আসতেছে, এইটা হইতে কিন্তু অনেক সময় লাগবে। আবার অন্যদিকে আমরা যদি বলি কোম্পানিগুলো এখন নিজেরা কনজিউমারদের জন্য আলাদা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করে, আলাদা সিস্টেম ডেভেলপ করে, আলাদাভাবে কনজিউমারদের ডিমান্ড ফুলফিল করবে, এইটা করতেও অনেক সময় লাগবে। প্লাস করার মতো ইনসেন্টিভও মনে হয় ব্র্যান্ডের কম বা ম্যানুফ্যাকচারারদের কম। ফর এক্সাম্পল আমরা যদি র্যামের কথাই বলি, তাহলে মেজর যে প্লেয়ারগুলো আছে, স্যামসাং, মাইক্রন, তারপরে এসকে হাইনিক্স, এরা কিন্তু সবাই এখন
কর্পোরেট ফোকাস বা এআই ব্র্যান্ডগুলোকে শুধুমাত্র সাপ্লাই করতেছে, কনজিউমার মার্কেটে মোটামুটি বন্ধ হয়ে আছে কাইন্ড অফ। ওরা নর্মাল র্যাম বানানো একদম অলমোস্ট বাদ দিয়ে দিয়েছে, দিয়েছে, হাই ব্যান্ডউইথ মেমোরিগুলো বানাচ্ছে শুধু এআই এর জন্য। ওটার অর্ডারের স্কেলও অনেক বেশি। আমি রিসেন্ট আজকে মনে হয় একটা ভিডিও দিছে, মিস্টার হুজ দ্য বস ভিডিও একটা দিছে, ও কনসোল নিয়ে ভিডিও করছে আর কি। ওখানে দেখাইলো একটা ইনফ্রাস্ট্রাকচারের যে র্যাম লাগে সে পরিমাণ র্যাম দিয়ে 8.3 মিলিয়ন মনে হয় কনসোল বানানো যাবে। ও মাই গড। এই পরিমাণ র্যাম তাদের লাগতেছে। ওই দিক থেকে দেখা যাচ্ছে এই কোম্পানিগুলো তারা প্রফিট বেশি দেখতেছে। ওইদিকে মানে র্যাম যারা ম্যানুফ্যাকচারার আছে আর কি, তারা প্রফিট বেশি দেখতেছে জন্য ওইদিকে চলে যাচ্ছে। তবে আপনি যেটা বললেন যে তারা নতুন প্ল্যান্ট বিল্ড করতে গেলেও দেখা যাবে ওইটাই হিসাব করছে আর কি 28 সাল পর্যন্ত। নতুন প্ল্যান্ট বিল্ড করার পরে ওটা 2 থেকে 3 বছরের মতো সময় লাগে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি ওইরকম হয় তাহলে 28 সালের দিকে গিয়ে প্রাইসটা কমতে পারে, তবে এটাও কিন্তু শিওর না। হ্যাঁ, কেন আমি বললাম যে ব্র্যান্ডেড ইনসেন্টিভ কম, আপনি মাত্রই বললেন যে এআই কোম্পানিগুলোতে দিলে তাদের কিন্তু রেভিনিউ বেশি, ওখানে প্রফিট বেশি হয়। রেভিনিউ বলবো না, ডাইরেক্ট প্রফিটই ওদের বেশি হয়। একে তো বাল্ক অর্ডার, তার উপরে হচ্ছে হাই ব্যান্ডউইথের র্যামগুলোর প্রাইস বেশি, ওখানে ওদের মার্জিন বেশি প্রফিটের, যে কারণে ওরা ওই দিকে ফোকাস করতেছে। তবে কোনো ব্র্যান্ড যদি মানে কোনো ফাঁক ফুকর দিয়ে আইসা কনজিউমারদেরকে মানে টার্গেট করে র্যাম বানানো শুরু করে, হিরো হয়ে যাবে কিন্তু ওই কোম্পানি। যেমন চাইনিজ কিছু কোম্পানি কিন্তু ট্রাই করতেছে অলরেডি। সিএক্সএমটির র্যাম ওরা যে লেক্সার নতুন করে অ্যাডপ্ট করছে আর কি, চিপ অ্যাডপ্ট করছে লেক্সার। যদিও লাইক মানে চিপ ম্যানুফ্যাকচারার, সরি আমরা যদি র্যামের চিপের কথা বলি, চিপ ম্যানুফ্যাকচারারদেরকে কিন্তু জেনারেল কনজিউমার খুব একটা চিনে না। বেশিরভাগ মানুষই দেখবেন র্যামের ব্র্যান্ডের নাম শুনছে কিন্তু এসকে হাইনিক্সের নাম শুনে নাই কখনো, তাই না? ওরাই হচ্ছে কোর আর কি। হ্যাঁ, তো ওরা হচ্ছে কোর ম্যানুফ্যাকচারার, যে কারণে ওরা হিরো হইতে হইলে ওদেরকেও একটু ব্র্যান্ডিং ট্যান্ডিং দরকার আছে, ওদের করা উচিত। যে না, এসকে হাইনিক্স বা মাইক্রোন ওরা হচ্ছে ম্যাস পিপলের জন্য র্যাম বানানো শুরু করছে। তো একে তো এনথুজিয়াস্ট যারা আছে তারা তো জানে বিষয়গুলা, বাট এই মার্কেটটা কিন্তু আমি মনে করি স্টেবল একটা মার্কেট। এআই মার্কেটটা স্টেবল না, এটা আমার কাছে মনে হয়। এখন হয়তো বা গোল্ড রাশ চলতেছে যে কারণে সবাই যাচ্ছে, বাট কনজিউমার মার্কেটটা স্টেবল। এই মার্কেটটা হাতছাড়া করা আমার মনে হয় ব্র্যান্ডগুলার বা ম্যানুফ্যাকচারারদের উচিত হয় নাই। এখন ম্যানুফ্যাকচারার কিন্তু আরেকটা কাহিনী হয়েছে যে ক্লাস অ্যাকশন ল স্যুট আর কি একটা করছে এআই র্যাম ম্যানুফ্যাকচারের উপরে আর কি। আচ্ছা, স্যামসাং, এসকে হাইনিক্স আর মাইক্রোনের উপরে। তারা আর কি ইচ্ছা করে প্রাইসটা বাড়াইছে, এরকম একটা কথাবার্তা উঠছে আর কি। এর আগে 2005 সালের দিকে স্যামসাং এরকম একটা কাহিনী করছিল, তার ধরাও পড়ছে আর কি। আচ্ছা, ওই সেম জিনিসটা আবার একবার হয়েছে। এখন এই জিনিসটা দেখা যাচ্ছে, আমার মনে হয় এরকম কিছু হইতে পারে, তারা হয়তো বা এটা স্বীকার করে নিবে যে হ্যাঁ এরকম কিছু হয়েছে, তারপর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করে দিবে, কিন্তু তাদের প্রফিট তো অলরেডি হয়ে গেছে আর কি। তার মানে এই পুরো ক্রাইসিসটা আর্টিফিশিয়ালি মেড কাইন্ড অফ হতে পারে। কারণ হচ্ছে লাস্ট একটা কাহিনী করছিল নিয়ে, গুগল যে একটা নতুন কোডিং এরিয়া শুরু করছিল, কোডিং নাকি মানে ওই অটো কোডিং এর মতো র্যাম কম ইউজ হবে আর কি, এই টাইপের একটা কিছু একটা করছিল আর কি। র্যাম কম ইউজ হওয়ার জন্য এরকম একটা নিউজ শোনার পরে অ্যান্টিগ্র্যাভিটি, গুগল অ্যান্টিগ্র্যাভিটি না, ওটা হচ্ছে মানে আমরা যে নর্মাল প্রম্পটগুলো দিই ওটার সাইজ ছোট করে এই টাইপের কিছু একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যাক, ওই জিনিসটা করার পরে র্যামের প্রাইস অলমোস্ট 15% ড্রপ করছে। ও হ্যাঁ, আমারও মানে মনে পড়তেছে না জিনিসটা কি, বাট এরকম কিছু একটা ঘটছে। আপনি একটু খোঁজ করে দেখেন। আমি জিনিসটা একটু এক্সপ্লেন করি। মানে গুগল এমন একটা টুল বের করছে, নর্মালি আমরা যখন কোনো এআই কে কমান্ড দেই, একটার পরে একটা কমান্ড দিতে থাকি, তখন সেটা কিন্তু একটা মানে ক্রেডিট বেশি খরচ হইতে থাকে, প্রচুর পরিমাণে ক্রেডিট খরচ হয়। সো যখনই আপনি ধরেন 10টা প্রম্পট দিছেন, 10টা প্রম্পট নিয়ে যখন কাজ করতেছে ও 11 নম্বর প্রম্পটটা যখন আপনি দিবেন, তখন কিন্তু ওই মডেলটা আগের 10টা যে রেসপন্স কিংবা আপনার যে প্রম্পট সেগুলো পড়বে আবার। সো ওই পড়তে গিয়ে কিন্তু অনেকগুলো ক্রেডিট খরচ হয়। এইটাকে মিনিমাইজ করার জন্য গুগল একটা টুল বের করছে, নাম কি? টার্বো কোয়ান্ট। আচ্ছা, টার্বো কোয়ান্ট। এটা ওটা রিলিজও করে নাই, তারা বলছে যে এরকম একটা কিছু আনবো, তারপরেই প্রাইসটা ড্রপ করছে। তার মানে এই টুলটা করবে কি, আগের যে কনভারসেশন ওটাকে সামারি করে ছোট করবে জন্য এখানে বিট কম ইউজ হবে আর কি। আচ্ছা আচ্ছা, ক্রেডিট কম খরচ হবে এবং র্যামের বা স্টোরেজের দরকারও কম পড়বে। এই জন্য ওই কথাটা বলার পরে ওটা রিলিজ করেনি, কিন্তু বলছে এরকম কিছু করবে, তারপরে র্যামের প্রাইসটা কমে গেছিল। এই জন্য আসলে মনে হচ্ছে যে না, এটা আসলে আর্টিফিশিয়াল হইতে পারে। এক্স্যাক্টলি। সো সিচুয়েশন যাই হোক না কেন, অদূর ভবিষ্যতে আমরা দাম আসলে কমতে দেখতেছি না। র্যাম, স্টোরেজ বলেন বা যাই বলেন, আমাদের এই ইন্ডাস্ট্রি পুরো একটা কনজিউমার লেভেলে এসে হেফাজত একটা সিচুয়েশনের মধ্যে আছে। এটা স্টেবল হইতে একটু সময় লাগবে ডেফিনেটলি। 2028 তো ধারণা করতেছে, এবং এটা হচ্ছে কিছুটা কনজারভেটিভ ধারণা। কেউ আবার বলতেছে না, এটা কখনোই আর কমবে না, এরকমই থাকবে। আবার কেউ বলতেছে এআই এর যে বাবল আছে সেটা বার্স্ট হইলে তারপরে যায় এটা কমবে। বাবল নিয়ে
আজকে আর ডিসকাস করার মতো সময় নাই, আপনারা একটু স্টাডি করে নেবেন যে এআই বাবল জিনিসটা আসলে কি এবং এটা কীভাবে আমরা এটা বাস্ট নিয়ে হতে কথা পারে। বলতে পারি পরবর্তীতে। হ্যাঁ, পরবর্তী একটা এপিসোডে আমরা হয়তো বা কথা বলতে পারি। ওকে, সো আমরা তাহলে আজকে ইতিটা নিই, অনেক ডিসকাশন হয়ে গেছে আমাদের প্রথম পডকাস্টেই। আপনারা আমাদেরকে একটু জানাবেন প্লিজ যে আপনাদের কাছে আমাদের এই পডকাস্ট কেমন লাগলো, অ্যান্ড এইরকম পডকাস্ট আপনারা আরও চান কিনা, কী কী বিষয়ের উপরে চান। আপনারা না চাইলে আমরা কন্টিনিউ করব, যদি না চান মানে তার মানে অবশ্যই কোনো রিজন আছে এটার পেছনে, সেই রিজনটা জানাবেন, আমরা চেষ্টা করবো সেটাকে ডেভেলপ করার আস্তে আস্তে করে। অ্যান্ড আজকে আমি একটু বেশি কথা বলে ফেলছি, এরপর থেকে খালিদ আরও বেশি করে ফ্লোর দিতে হবে ডিসকাশনের জন্য। যাই হোক, আমরা হচ্ছে এই পডকাস্টটা মূলত প্ল্যান করতেছি প্রতি বৃহস্পতিবার রাতে আপলোড করার। যদিও আমাদের প্রথম মানে দীর্ঘ গ্যাপের পরের যে এপিসোডটা, এই এপিসোডটা হয়তো বা টাইমলি আমরা আপলোড করতে পারবো না, কিন্তু এরপর থেকে আমরা প্রতি বৃহস্পতিবার টাইমটা আমরা আপনাদেরকে পরের এপিসোডে জানাই দেবো যে এক্স্যাক্টলি কোন টাইমে আমরা আপলোড করবো। মোস্ট প্রবাবলি আমরা হচ্ছে সন্ধ্যা 7টায়, তাই না? এটাই তো গুড টাইম হয়, সন্ধ্যা 7টার দিকে আমরা আপলোড করে দিব প্রতি সপ্তাহে। আশা করি আপনারা টিউন ইন করবেন আমাদের চ্যানেলে এই পডকাস্টটা শোনার জন্য। আপনারা ফেসবুকেও শুনতে পারবেন, যদিও ফেসবুকে কেউ পডকাস্ট শুনবে কিনা আমার ধারণা নেই, মনে হয় না, কারণ মানুষজনের স্ক্রোল করতে থাকে। সো পডকাস্ট খুব একটা ফেসবুকে চলবে না, বাট ইউটিউবে রেগুলারলি আপনারা পডকাস্টটা পেয়ে যাবেন, এবং আমাদের ওয়েবসাইটেও আমরা ফিউচারে দিতে পারি, তাই না? sohag360.com-এ দেওয়া যায়। আর পাশাপাশি অডিও আকারে দেওয়া যায় মনে হয়। পাশাপাশি আমরা কোশ্চেন চাচ্ছি আর কি আপনাদের থেকে। এক্স্যাক্টলি, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কোনো বিষয়ে, তাহলে আমাদের করলে আমরা হয়তো বা ওই বিষয় নিয়ে আলোচনা করার নেক্সট চেষ্টা করব। এপিসোডে। হ্যাঁ, তবে কোয়েশ্চেনগুলো করার চেষ্টা করবেন একটু জেনারেল কোয়েশ্চেন, মানে ধরেন টাইম বাউন্ড কোয়েশ্চেন না। যদি টাইম বাউন্ড কোয়েশ্চেন হয় যে হ্যাঁ আজকে এরকম একটা কিছু ঘটছে, তখন ওটা এক সপ্তাহ পরে এটা নিয়ে ডিসকাস করতে গেলে মনে হবে যে এটা আউটডেটেড হয়ে গেছে। দেখো, আমরা পুরো সপ্তাহের যে হট টেক নিউজগুলো আছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করব, আর আস্তে আস্তে করে আমরা যে বাকি সেগমেন্টগুলো অ্যাড করার চেষ্টা করব, যেটা বললাম ডিবেট কিংবা কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে আলাদাভাবে, এরকম আমরা করব ফিউচারে। এবং আপনাদের থেকেও যদি ফিউচারে কিন্তু আমরা এটাও করতে পারি, আমাদের অডিয়েন্স থেকে গেস্ট আনতে পারি। এটাও করা যায়। হ্যাঁ, অডিয়েন্সের জন্য একটা সেগমেন্ট রাখা যায়। মাত্র এটা আসলো আইডিয়াটা, এটা আমরা ফিউচারে আস্তে আস্তে করে ইমপ্লিমেন্ট করবো। সো অনেক কিছু আছে আমাদের এই পডকাস্টটার ডেভেলপমেন্টের জন্য, বা যেটা বললাম যেটা আস্তে আস্তে করে ইভলভ হবে। সো অনেক কিছু সামনে আছে, অনেক ইন্টারেস্টিং কিছু ঘটতে যাচ্ছে। প্লিজ স্টে টিউনড, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, নোটিফিকেশনটা অন করে দিবেন যেন পডকাস্ট আপলোড হওয়ার সাথে সাথে আপনি খবর পেয়ে যান। সো আমরা শেষ করব, শেষ করার আগে আবারও বলে দিই আমাদের টেক ম্যাটার্স পডকাস্টটা পাওয়ার্ড বাই টুকটাক শপ। সো আমি যেটা বলতেছিলাম শুরুর দিকে যে আমাদের এই পডকাস্টের পুরো সেটআপটা টুকটাক শপ আমাদেরকে দান করছে, বিগ থামস আপ। আপনারা চাইলে যদি নিজেরাও কেউ পডকাস্ট সেটআপ তৈরি করতে চান তাহলে টুকটাকশপ.com-এ গিয়ে অর্ডার করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে। আমরা এটা নিয়ে একটা রিভিউ কিন্তু করতে পারি, তাই না? পুরো সেটআপটার এটা, হ্যাঁ, এটা আমরা প্ল্যান করতেছি। সো আমরা এই পুরো সেটআপটার একটা রিভিউও করবো যেন আপনারা বুঝতে পারেন। আর একটা রিভিউ তো আপনারা পেয়ে গেছেন, একদম রিয়েল টেস্ট, আমরা এখন সরাসরি ইউজই করতেছি। মাইক্রোফোন থেকে শুরু করে অডিও ইন্টারফেস আছে, মাইকের আর্ম আছে, যদিও এখানে 2 রকমের আর্ম আছে, 2টা। এগুলো নিয়ে আমরা ভিডিও করবো, সমস্যা নেই, আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। তখন আপনারা চাইলে ডিসাইড করতে পারেন। এটার কয়েকটা ভেরিয়েন্টও আছে, আপনারা যদি এই মাইক্রোফোনটা না নিয়ে আর একটু বেটার কিছু নিতে চান সেটাও আছে। সো এটা নিয়ে আমরা ভিডিও করবো, সো স্টে টিউন ফর দ্যাট। খালিদ, আপনার কোনো ফাইনাল নোট যদি থাকে, কিছু যদি ফাইনালি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে, এরপরে আমরা শেষ করে দেবো। আমি যেটা বললাম আগেই যে আমরা কোশ্চেন চাচ্ছি, আর নতুন করে এখানে কি কি চাচ্ছেন সেটাই আমাদের দরকার। আর আমরা চেষ্টা করব ফিডব্যাকটা, হ্যাঁ আপনাদের ফিডব্যাকগুলো দরকার। আমরা চেষ্টা করব এই জিনিসটাকে আরও কতটুকু সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা যায়, আর কতটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া যায়। আর এখানে তো পডকাস্টে সবসময় একদম রিয়েল ইনফরমেশনগুলোই থাকে, আর কোনো কিছু বলার নেই। এখন জাস্ট ওয়েট করেন আর আমাদের সাথেই থাকেন। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের আজকের এই পডকাস্টে যুক্ত থাকার জন্য। কেউ যদি শেষ পর্যন্ত এসে থাকেন, ইউ আর এ লেজেন্ড ব্রো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।